ইজহানের কপালে দুটো ভাঁজ পড়ল, যেন শাড়ি খুলে যাওয়া নিয়ে সে বড়ই চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছে। ভাবাভাবি শেষে শুধালো, শাড়ি পরতে পারিস? না। ইজহান ইউটিউব ঘেটে শাড়ি পরার ভিডিও অন করে অনুজার হাতে দিল। তারপর নিজে ফ্রেশ হতে ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়ালো। ভিডিও বেশ কয়েকবার মনোযোগ দিয়ে দেখলেও শাড়িটা পূর্বের ন্যায় ঠিকঠাক পরতে পারল না অনুজা। হাঁটতে গিয়ে পায়ে বেঁধে যাচ্ছে, পা বাড়িয়ে সামনে আগাতে পারছে না। অনুজা নিজের ভুল বুঝতে পারল না। অতঃপর হতাশ হয়ে বসে রইল। তার জীবন হতাশায় ছেয়ে গিয়েছে। যেখানে যাচ্ছে, যেটাই করছে, সবেতেই হতাশা। ইজহান ওয়াশরুম থেকে বেরিয়ে অনুজাকে বিষণ্ণ বদনে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করল, কি হয়েছে? শাড়ি ঠিকঠাক পরতে পেরেছিস? প্রত্যুত্তরে অনুজা বলল। ইজহান টাওয়াল দিয়ে ভেজা মুখ মুছে দরজা খুলে বাইরে চলে গেল। দেখি আম্মাকে পাঠাচ্ছি। ফাতিমা বেগম রান্না করছেন, তার পাশে বড় মেয়ে মুশফিকা বসে বকবক করে যাচ্ছে। তার কথার বিষয়বস্তু হলো একমাত্র মেয়েকে রেখে কিভাবে তারা ছেলের বিয়ে দিতে পারলো। কত শখ ছিল ভাইয়ের বিয়ে নিয়ে। ফাতিমা বেগম বারবার বুঝে মুশফিকাকে থামাতে পারলেন না, তাই হতাশ হয়ে রান্না বান্নার কাজে মনোযোগ দিলেন। কিচেনে ইজহানের উপস্থিতির চোখে পড়া মাত্রই হই হই করে উঠল মুশফিকা। ভাইয়ের উদ্দেশ্যে বলে উঠল, এইভাবে আমাকে পর করে দিলি তোরা। কত ইচ্ছে ছিল ভাইয়ের বিয়েতে কত সাজগোজ করব, আনন্দ মজা করব, সেসব কিছুই তো হলো না। আর বিয়ের কথাটা পর্যন্ত আজ সকালে জানলাম। তোরা আমার সাথে প্রতারণা করেছিস, আমার ইচ্ছেতে বালি ঢেলে দিয়েছিস। মুশফিকার চোখ ভিজে উঠল। সে সত্যি দুঃখ পেয়েছে তার ভাইয়ের অপ্রত্যাশিতভাবে হঠাৎ বিয়েতে। ইজহান মুশফিকাকে কিছুই বোঝাতে গেল না। ফাতিমা বেগমের দিকে করুণ চোখে তাকিয়ে রইল। ফাতিমা বেগম ছেলের অসহায়ত্ব বুঝলেন। মেয়েকে দ্বিতীয়বারের মতো সবটা বুঝিয়ে বললেন। ইজহান ইতস্তত করে বলে উঠল, আসলে পায়ে বেঁধে অনুজার শাড়িটা খুলে গিয়েছে, যদি একটু পরিয়ে দিয়ে আসতে। মুশফিকা মুচকি হাসছে। ইজহান যেন আরো লজ্জায় পড়ে গেল। মুশফিকা বলল, সে কি রে, আগে বলবি না? দেখিস সর, আমি চাচ্ছি ভাইয়ের বউ দেখবো না নাকি? তোদের মতো নিষ্ঠুর না। ওর জন্য আসার সময় একটা ছোট্ট চেইন নিয়ে এসেছি। বলতে সময় নিলেও উৎফুল্ল চিত্তে অনুজার কাছে যেতে সময় নিল না মুশফিকা। সে একটু আবেগী, কিন্তু মনটা বড্ড সরল। কোনো প্যাচগোছ নেই। মুশফিকা চলে যেতে ইজহান মন খারাপ করে মায়ের উদ্দেশ্যে বলল, বুবু খুব দুঃখ পেয়েছে তাই না? বাবা কাজটা মোটেও ঠিক করেননি, ভাবার জন্য একটু সময়ও দেননি। লোকের কথায় বাবা কবে থেকে এত কান দিতে শিখলেন আম্মা? আমি নিজেও জানি না বাবা, এত বুদ্ধিমান একজন মানুষ অবুঝের মতো কাজ কিভাবে করলেন আমি বুঝতে পারি না। কিন্তু বাবা, জীবন হচ্ছে স্রোতের মতো, যখন যেদিকে বয়ে চলবে সেদিকেই নিজেকে এগিয়ে নিয়ে যেতে হয়, না হলে মুখ থুবড়ে পড়তে হয়। আমি জানি বিয়ে করার মতো মানসিকতা তোদের কারোরই ছিল না, কিন্তু যেটা হয়ে গিয়েছে সেটা তোর মেনে নিয়ে মানিয়ে চলতে হবে, তাই না? ইজহান শুকনো কণ্ঠে প্রত্যুত্তরে বলল, জি আম্মা। অনুজা। মুশফিকার উপস্থিতি এবং কণ্ঠস্বরে অনুজা আরেকটু গুটিয়ে নিল নিজেকে। মুশফিকা ধপ করে অনুজার পাশে বসে পড়ল, শুধালো, তারপর কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? এই তো চলছে আলহামদুলিল্লাহ। তা এভাবে জড়সড় হয়ে বসে কেন? শাড়ি খুলে গিয়েছে বুঝি? এসো, আমি পরিয়ে দিচ্ছি। মুশফিকা অনুজাকে শাড়ি পরিয়ে দিয়ে বলল, যাও ফ্রেশ হয়ে এসো, বেশ বেলা হয়ে গেছে। অনুজা নিঃশব্দে ওয়াশরুমে চলে গেল। অনুজা যেতেই মুশফিকা বসে রইল না। স্বভাব সুলভ ভাইয়ের অগোছালো বিছানা গুছিয়ে রাখল। ইজহানের এলোমেলো করে করা ড্রেসিং টেবিল সুন্দর করে গুছিয়ে দিল। বেড টেবিলের উপর রাখা ফুলদানিটা বেঁকে ছিল, সেটাও সঠিক জায়গায় রেখে দিল। জানালার গ্লাস সরিয়ে পর্দা টানিয়ে দিল। ফ্রেশ নাট দিয়ে পুরো রুম স্প্রে করে নিল। ব্যালকনির দরজা খুলে দিতেই আটকে থাকা সকালের তরতাজা রোদ রুমে ঢুকে পড়ল। আলোকিত হয়ে উঠল পুরো রুম। অনুজা ওয়াশরুম থেকে এসে দেখলো মুশফিকা একটু একটু করে সব গুছিয়ে রাখছে। অনুজার একটু খারাপ লাগলো। তার গুছানো উচিত ছিল, সে এমনিতে খুব গোছানো এবং পরিপাটি স্বভাবের মেয়ে, কিন্তু নতুন জায়গায় এসে নিজের করণীয় সব কিছু এলোমেলো করে ফেলছে। মুশফিকাকে কিছু বলতে গিয়েও বলল না। সবে এসে নিশ্চয় নাসকে বলা উচিত হবে না। আপনি কেন গোছালেন? আমি নিজেই ঠিক করে নিতাম। অনুজার অস্বস্তি হয়তো মুশফিকার নজরে পড়ল। মিষ্টি হেসে বলল,
তুমিই তো করবে, আজ আমি করে দিলাম। আজ তো গরু আমার ভাই পুরো রুমটা অগোছালো এলোমেলো করে রেখেছে। আমি এলে গুছিয়ে দিয়ে যাই, না হলে আম্মা অথবা জমিলার মা গুছিয়ে যায়। এত বড় ছেলে, তার রুম নাকি অন্য কারো গুছিয়ে দিতে হয়। কোনো কথা হলো? মুশফিকা একা একাই কথা বলে যাচ্ছে, অনুজা চুপচাপ শুনছে। মুশফিকার সাথে অনুজার যেদিন প্রথম দেখা হয়েছিল, হঠাৎ করে ফাতিমা বেগম মেয়ে এবং নাতনিকে নিয়ে ওদের ফ্ল্যাটে এসে পড়েছিলেন। অনুজা তখন সবে স্কুল থেকে এসে কোনো রকম গোসল করে ড্রয়িং রুমে টিভিতে কার্টুন ছেড়ে ভাত নিয়ে বসেছিল। কলিং বেল শব্দে অনুজার ছোট বোন অনিশা গিয়ে দরজা খুলে দিয়েছিল। ফলে অপ্রত্যাশিতভাবে অনুজা সেদিন বড্ড লজ্জাজনক অবস্থায় পড়ে গিয়েছিল। আইরিন রহমান বাড়িওয়ালি ও তার মেয়ের আগমনে ব্যস্ত হয়ে পড়েছিলেন আপ্যায়নে। আর অনুজা লজ্জা ঢাকতে। লজ্জা পাওয়ার প্রধান কারণ হচ্ছে সে বাসায় পরার ঢোলা টি শার্ট প্লাজো পরা ছিল। সদ্য গোসল করার কারণে তার কোমর সমান লম্বা চুলগুলো থেকে টুপটাপ পানি পড়ে সোফার কভার ভিজে যাচ্ছিল। সব মিলিয়ে সেদিন সে বাইরের মানুষের সামনে দারুণ লজ্জা পেয়েছিল। কিন্তু মুশফিকা অনুজার অস্বস্তি বুঝে হেসে দিয়ে বলেছিল, এত অস্বস্তি লজ্জার কিছু নেই। তোমার বয়সে এমন কত হয়েছে, লজ্জা পেতে হবে না। তুমি আরাম করে খাও কেমন? অপরিচিত মুশফিকার ব্যবহারে মুগ্ধ হয়েছিল অনুজা। এরপর থেকে মুশফিকা অনুজার মধ্যে ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। মুশফিকা শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ি আসলে অনুজাকে খুঁজত, আর অনুজাও মুশফিকার সঙ্গে উপভোগ করত। মুশফিকার ছোট মেয়েটাও অনুজাকে খুব পছন্দ করত। মুশফিকা লকের সহ একটা চিকন স্বর্ণের চেন অনুজার গলায় পরিয়ে দিয়ে বলল, বাহ, সুন্দর লাগছে তো। চল এবার সকালে ব্রেকফাস্ট করে নিই। বেশ বেলা হলো তো, ক্ষুধা লেগেছে নিশ্চয়ই। অনুজা নিঃশব্দে মুশফিকাকে অনুসরণ করে চলল। অনুজার মাথায় বরফ করে আঁচল তুলে দিয়েছে মুশফিকা। হালকা গোলাপি রঙা জামদানি শাড়ি আর গলায় চিকন চেইনে অনুজাকে আরেকটু বড় করে তুলেছে ইজহানের চোখে। অনুজার সকালে নতুন রূপে কিছুক্ষণ মুগ্ধ হয়ে তাকিয়েছিল। অস্বীকার করতে পারল না, তার ষোড়শী দারুণ সুন্দর। কি সুন্দর গুলুমুলু বারবি ডলের মতো লাগছে। মন চাইছে টপাটপ দুকালে দুটো চুমু এঁকে দিই। ইজহান মনের কথায় নিজেই অবাক হয়ে গেল। কি ভাবছিল সে? যা, অনুভূতিগুলোতে লাগাম টানতে হবে, না হলে যে ঘোর বিপদ। বিছানার উপর এক গাদা শপিং ব্যাগ, সবটাতে কিছু না কিছু আছে। মুশফিকা উৎফুল্ল চিত্তে এক এক করে অনুজাকে সব খুলে দেখাচ্ছে। অনুজা বিরস বদনে চুপটি করে বিছানার এক কোণে বসে আছে। ব্যাগগুলোর 5টাতে সুতি 3 পিস, একটাতে দুটো আবায়া, আরেকটাতে দুটো শাড়ি, আর শেষের ব্যাগ দুটোতে 2 জোড়া পায়ের জুতা। এক এক করে অনুজাকে বুঝিয়ে দিচ্ছিল মুশফিকা। সে সকালবেলায় ব্রেকফাস্ট সেরে ইজহানকে নিয়ে বেরিয়েছিল শপিংয়ের উদ্দেশ্যে। অনুজা গতকাল থেকে এক শাড়ি পরে আছে। ওদের বাসা থেকে জামা কাপড় না এনে নতুন বইয়ের জন্য নতুন পোশাক কিনে আনাটাই সে উত্তম মনে করেছে। মুশফিকা অনুজার উদ্দেশ্যে বলল, পছন্দ হয়েছে অনুজা, নিজের পছন্দে নিয়ে এলাম। এরপর থেকে তুমি পছন্দ করে কিনে নিও কেমন? অনুজা প্রত্যুত্তরে শুধু মাথা দুলালো, অর্থাৎ তার পছন্দ হয়েছে। হঠাৎ ফাতিমা বেগম এসে বললেন, হয়েছে দেখানো, দুপুরের খাবার সময় হয়ে এলো, এখনো অনুজার গোসল হলো না। তুই বকবক পরে করিস তো, ওকে গোসলে পাঠা। মুশফিকা সায় জানিয়ে বলল, হ্যাঁ তাই তো। অনুজা, এখান থেকে এই লাল রঙা কামিজ সেটটি নিয়ে যাও, তোমাকে ভালো লাগবে। নতুন বউ লাল রং না পরলে চলে? অনুজা বিনা বাক্য বায়ে মুশফিকার বেছে দেওয়া পোশাকটি নিয়ে ওয়াশরুমে ঢুকলো। মুশফিকা মায়ের উদ্দেশ্যে বলল, আম্মা, তাহলে আগামীকাল অনুষ্ঠান সেরে ফেলো। আর 2 দিন বাদে পরীক্ষা, পরে তো পরীক্ষা বেঁধে যাবে। শুধু যাদের না বললেই নয়, তাদের নিয়ে অনুষ্ঠান সমাপ্ত করবে। ওদের বিয়ে হয়েছে অনেকেই জানে না। দেখা গেল ওদের দুজনকে একসাথে দেখে আবার কে কি বলে বসবে। ফাতিমা বেগম মেয়ের কথায় সম্মতি জানিয়ে বললেন, আচ্ছা 2 দিন বাদে মেয়েটার পরীক্ষা, অথচ গোটা একটা রাত দিন চলে গেল, এখনো বই হাতে নিয়ে বসতে পারলো না। তুই এক কাজ করিস, দুপুরে খাওয়া দাওয়া শেষে ওদের বাসা থেকে বইগুলো নিয়ে আসিস। আচ্ছা আম্মা, তা ইহুজান কোথায়? দেখছি না যে। বাবুকে নিয়ে ছাদে গিয়েছে। ও,
অনুজা বেশ সময় নিয়ে গোসল করলো। গতকাল সন্ধ্যা থেকে জীবনের উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে তার ক্ষয়ক্ষতি হিসেবে চেহারাতেও বেশ পরিবর্তন এসেছে। চোখের নিচে হালকা কালো হয়ে গেছে, মুখটাতেও ফ্যাকাশে হয়ে গেছে। অনুজা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো মুশফিকা তখনও বসে আছে। অনুজাকে দেখে মুশফিকা বলে উঠল, ড্রেসিং টেবিলের বাম কর্নারে তাকে তোমার সব কসমেটিক্স আমি সাজিয়ে রেখেছি, গেলেই পাবে। অনুজা ছোট্ট করে জবাব দিল। আচ্ছা। গতকালের পর থেকে ইজহান রমিজউদ্দিনের দিকে চোখে চোখ রাখতে লজ্জা পাচ্ছে। কেমন যেন অস্বস্তি ঘিরে ধরছে তাকে। খাবার টেবিলে যখন পিন পতন নীরবতা বিরাজ করছে তখনই রমিজউদ্দিন বলে উঠলেন, বিকালে আমার সাথে রেডি হয়ে তো ইজহান। ইজহান কিছু না বললেও মুশফিকা জিজ্ঞেস করলো, কোনো সমস্যা হয়েছে আব্বা? কোথাও যাবে তোমরা? রমিজউদ্দিন বললেন, না সেরকম কিছু না, কিছু কেনাকাটা করার দরকার, তাই যাওয়া প্রয়োজন। ইজহান ছোট করে বলল। আচ্ছা যাব। দুপুরে খাওয়া দাওয়ার পরে অনুজা চুপচাপ বসেছিল রুমে। হঠাৎ মুশফিকা এসে ব্যাগ ভর্তি বই খাতা অনুজার সামনে রাখলো। সে এতগুলো বই আনতে গিয়ে হাঁপিয়ে গিয়েছে। বেড টেবিলের উপর রাখা জগ থেকে এক গ্লাস পানি ভরে ঢক ঢক করে গিলে ফেলল। তারপর অনুজার উদ্দেশ্যে বলল, একটা দিন তো গেল হেলাফেলা করে, আর সময় নষ্ট করে কাজ নেই। তুমি বরং পড়তে বসো, কাল থেকে কোচিংয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে। আপু আম্মু কেমন আছে? অনিশা আরিশ ওরা ভালো আছে? মা ভাই বোনদের কথা বলতেই অনুজার কণ্ঠ কেঁপে উঠছিল। একটা দিন অতিবাহিত হতে যাচ্ছে অথচ মা ভাই বোনদের সে দেখেন। মুশফিকা অনুজার কাঁধে হাত রেখে বলল, সবাই ভালো আছে, ওরা কাল সবাই আসবে তো। কাল ছোট্ট করে একটা অনুষ্ঠানের আয়োজন করবে আম্মা। কাল কিছুটা সময় হয়তো পড়ার সময় পাবে না, আর সময় নষ্ট করে কাজ নেই। তুমি বরং পড়তে বসো, আমি বাবুর কাছে যাচ্ছি। আর হ্যাঁ, দরজাটা লাগিয়ে দাও। আচ্ছা আপু। অনুজা মনোযোগ দিয়ে পড়া শুরু করলো। পড়তে পড়তে বিকেল হয়ে গিয়েছে। অনুজা এবার চেয়ার টেবিল ছেড়ে উঠল। একটু হাঁটাহাঁটি করা দরকার, কোমর লেগে আসছে। এমন সময় দরকার ওপাশ থেকে মুশফিকার কণ্ঠস্বর শোনা গেল। অনুজা। অনুজা দরজা খুলে দিল, কিন্তু মুশফিকার দিকে তাকিয়ে চমকে উঠল। মুশফিকার পাশেই দাঁড়িয়ে আছে অনুজার একমাত্র বেস্ট ফ্রেন্ড ইসরাত। অনুজা গিয়ে জড়িয়ে ধরল ইসরাতকে। মুশফিকা দুই বান্ধবীকে একা ছেড়ে মুচকি হেসে বেরিয়ে আসলো। এখন সময় ওদের, সেখানে তার না থাকাটাই বেটার। গতকালও তো কোচিংয়ে দেখা হয়েছিল, ফোনেও কিছু বললি না। বুঝলাম না, এক রাতের মধ্যে বিয়ে কি করে হলো? শ্বশুর বাড়িতে চলে আসলি? ইরশাদের একের পর এক প্রশ্ন বাক্যে অনুজা বলল, তুই শান্ত হয়ে বস, বলছি সব। তুই চুপ থাক। একমাত্র বেস্টুর বিয়ে, আর আমি কিছুই জানতে পারলাম না। এত নিষ্ঠুর হতে পারলি কি করে? আজ যদি তোর খোঁজে না আসতাম জানতেই পারতাম না মহারানী বিয়ে করে সংসার শুরু করে দিয়েছে। অনুজা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি নিজে কি জানতাম? বিয়ের কিছুক্ষণ আগেও জানতাম না আমার বিয়ে হবে। এক দমকা হাওয়ায় জীবনটা কেমন উল্টে পাল্টে দিল। জানানোর সুযোগটাই তো পেলাম না। প্লিজ ভুল বুঝিস না। অনুজার কথা শুনে ইরশাদ নড়ে চড়ে বসলো। রহস্যের গন্ধ পাচ্ছে। সে এমনিতেও থ্রিলার প্রেমী। দুই ভ্রদুয়ের মাঝখানে দুটো ভাঁজ ফেলে শুধালো, সবটা বল তো, রহস্য রাখিস না। কি হয়েছিল? আন্টির মন খারাপ দেখলাম। অনুজা ফের দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করলো তার জীবনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা। সব শুনে ইসরাতের মুখ থমথমে হয়ে গেল। বলল, লোকের কথায় এইভাবে কান দেওয়া মোটেই উচিত হয়নি। এখনো মানুষ এতটা বোকা আছে নাকি? কিন্তু অনুজা, ব্যাপারটা যদি সত্যি প্রেমের হতো তাহলে কিন্তু তোদের অনাকাঙ্ক্ষিত বিয়েকে প্রেম দণ্ডন হিসাবে আখ্যায়িত করা যেত। প্রেম করার দায়ে দণ্ডিত দুজন নরনারী, তা আমাদের দুলু কোথায়? কি জানি কোন চিপায় গিয়ে বসে আছে। ইসরাত অনুজার কানে ফিসফিসিয়ে বলল, তবে যাই বল, বাড়িটা কিন্তু বেশ সুন্দর। এমনি কাউকে পেলে আমাকে জানাস, আমি এমনিতেই রাজি হয়ে যাব। বুঝলি, সিঙ্গেল জীবন পাঁচশে লাগে রে। ইসরাতের মুখ হাসি হাসি ভাব। অনুজার স্বস্তির শ্বাস নিল। যাক, বেস্টুর রাগ ভাঙানো গিয়েছে। তবে ইসরাত একমাত্র বেস্ট ফ্রেন্ড অনুজার, আর অনুজাও ইসরাতের একমাত্র বেস্ট ফ্রেন্ড। দুজনের বন্ধুত্ব সে ছোট্টবেলা থেকে। কিচেনে মেহমানের জন্য নাস্তা বানাচ্ছিল মুশফিকা। ফাতিমা বেগম বাবুকে নিয়ে তার ভাইয়ের বাসায় গিয়েছেন। রমিজউদ্দিন, ইজহান কেউ বাসায় নেই।
হঠাৎ কলিং বেল বেজে উঠল। প্যানের নুডলস, আরেক চুলায় দুধ জাল হচ্ছে চায়ের জন্য। যে কোনো সময় দুধ উতলে উঠতে পারে। এই মুহূর্তে এক পাও কিচেন থেকে সরানো যাবে না। অগত্যা মুশফিকা জামিলার মাকে ডেকে বলতেই তিনি গিয়ে দরজা খুলে দিলেন। দরজার ওপাশে মানুষটাকে দেখে জামিলার মায়ের হাসি প্রশস্ত হলো। পৃথিবীর আরেকটা ভালো মানুষ তার সম্মুখে। ভদ্রলোক নিজে জিজ্ঞাসা করলেন, আসসালামু আলাইকুম, ভালো আছেন খালা? ওয়ালাইকুম সালাম, আমি আল্লাহর রহমতে ভালা। আব্বাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভদ্রলোক ড্রয়িং রুমের চারপাশে চোখ বুলিয়ে কাউকে না দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, বাড়ির সবাই কোথায়? এত নীরব কেন? আফা, ভাইজান, ইহসান আব্বা বাড়িতে নাই। নতুন বউ তার বান্ধবীর সাথে গফ করে। আর মুশফিকা আম্মাই কিচেনে কি যেন বানাই। প্রত্যুত্তরে বাড়ির সবার অবস্থান বিশ্লেষণ করে জামিলার মা লম্বা শ্বাস নিলেন। ভদ্রলোক বললেন, ও আচ্ছা বুঝেছি। বাবু কোথায়, ঘুমাচ্ছে নাকি? না, আফা বাবুরে নিয়ে ওনার ভাইয়ের বাসায় গিয়েছেন। ভদ্রলোক অস্বস্তি বোধ করছেন। এই মুহূর্তে তার এক দৌড়ে কিচেনে চলে যাওয়া উচিত, কিন্তু জামিলার মায়ের জন্য যেতে পারছে না। কি থেকে কি ভাববেন ইতস্তত বোধ করে বললেন, আচ্ছা আমি তাহলে অপেক্ষা করি, আপনি তাহলে যান। আম্মারে খবর দিব? না থাক, আমি অপেক্ষা করছি। জামিলার মা ড্রয়িং রুম ছাড়তেই ভদ্রলোক তড়িৎ গতিতে উঠে দাঁড়ালেন। দ্রুত পায়ে হেঁটে কিচেনে ব্যস্ত হাতে রান্না করা যুবতী রমণীকে পিছন থেকে জড়িয়ে ধরলেন। রমণী বুঝতে বাকি রইল না কার আগমন। অজান্তেই মুখের কোণে এক টুকরো সুখের হাসি ফুটে উঠল। কি করছো? কেউ দেখে ফেললে কি ভাববে? ছাড়ো তো। মুশফিকা কপট রাগ দেখিয়ে কথাগুলো বলেও ভদ্রলোকের মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করা গেল না। তার পুরুষালী হাতের বাঁধন আরেকটু শক্ত হলো। অর্ধনগ্ন ঘাড়ে মুখ গুজে মোহনীয় কণ্ঠে বলে উঠল, বউ গো, কি নিষ্ঠুর তুমি। গত 8.5 ঘন্টা আমাকে ছেড়ে রয়েছ, অথচ একটা বার খবর পর্যন্ত নিলে না। শালা বাবু বউয়ের কুলে আরামে ঘুমাচ্ছে, অথচ আমাকে একা করে তুমি চলে আসলে। এটা কি ঠিক হলো? মুশফিকা মুখ ঘুরিয়ে পিছন ফিরে তাকিয়ে দেখলো তার মানুষটার মুখটা চুপসে গিয়েছে। মুশফিকা চিন্তিত স্বরে শুধালো, খাবো কেন? তোমাকে ছাড়া কখনো খেয়েছি আমি? দিব্যি ছিলে, একটা খোঁজ পর্যন্ত নাওনি। প্রত্যুত্তরে আহিদ অবুঝ বালকের ন্যায় বলল, মানুষটার ভালোবাসা যেন দিনে দিনে বেড়েই চলেছে। সেই 5 বছরের পরিণয়, অথচ আহিদের আচরণে মনে হয় নিউলি ম্যারিড কাপল। অনুতপ্ততায় ছেয়ে গেল মুশফিকারের শ্যাম বর্ণের মুখখানা। নরম স্বরে বলল, সরি গো, একটু ব্যস্ত ছিলাম। বুঝতেই পারছো, নতুন বউ বাড়িতে। বিগত 8.5 ঘন্টা আমাকে ছাড়া থেকেছ। দুবেলা খাবার সময় তোমার মায়াময় মুখখানা দেখার থেকে আমাকে বঞ্চিত করেছ। এখন ফটাফট 28টা চুমো দাও। তোমাকে না দেখে মুখটা কেমন শুকিয়ে গিয়েছে। 28টা? অবশ্যই। 8.5 ঘন্টায় 28-50টা হয়। তোমার কথা ভেবে 50টা ছেড়ে দিলাম। এখন কথা না বাড়িয়ে ফটাফট চুমো দাও তো, আমার আর সহ্য হচ্ছে না। চা আর নাস্তাটা দিয়ে আসি, এরপর দিব, ঠিক আছে? আহিদ নাছর বান্দা, তার এক কথা আগে চুমু পড়ে যাওয়া। দাঁড়াও বলেই ফটাফট মুশফিকার পুরো মুখে কমপক্ষে 20টা চুমু এঁকে দিয়ে তবেই সে ক্ষান্ত হয়েছে। অন্যদিকে মুশফিকা যেন কেঁদেই ফেলে। আহিদ মুশফিকার করুণ মুখশ্রীর দিকে তাকিয়ে পুনরায় আরেকটা চুমু দিয়ে দুষ্টু এসে বলল, দাঁড়াও, কাঁদে না ডার্লিং। এটা তোমার একমাত্র জামাইয়ের ভালোবাসা। বরং শুকরিয়া আদায় করো, আমার মতো এত ভালো একজন মানুষ পেয়েছো। মুশফিকা আর কথা বাড়ালো না। দ্রুত ট্রেতে নুডলস, চায়ের কাপ, আলুর পাকোড়া সাজিয়ে এক প্রকার দৌড়ে পালিয়ে গেল আহিদের থেকে। কি ভয়ঙ্কর পুরুষ! তার রোমান্টিক অত্যাচারে বেচারা মুশফিকার জীবন তেজপাতা হয়ে যাচ্ছে। সূর্যি মামা যখন পৃথিবীর অন্য প্রান্তে তাপ বিকরণ করতে ব্যস্ত, এশিয়া মহাদেশের ছোট্ট বাংলাদেশে তখন গাঢ় অন্ধকার। গভীর অমানিসায় ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে ষোড়শী অনুজা। তার কিশোরী মনের মধ্যে কত শত প্রশ্নের আন্দোলন চলছে। মাঘের শীতল হাওয়ায় অনুজা কেঁপে কেঁপে উঠছে। গায়ে কোনো শীতের কাপড় নেই। ইট পাথরের শহরে ব্যালকনিতে আসলেই প্রকৃত শীতের তীব্রতা ঠিক পাওয়া যায়। অনুজা শীতে কাঁপছে। হঠাৎ রেশমি সুতার কারুকার্যে তৈরি উষ্ণ চাদরে অনুজার শরীর ঢেকে গেল। অনুজা পারফিউমে চেনা ফ্রেগনেন্সে
বুঝতে বাকি রইল না গায়ে চাদর জড়িয়ে দেওয়া মানুষটাকে। বুঝেও চুপ রইল। আজকাল নীরবতা নিস্তব্ধতা তাকে ঘিরে রেখেছে। মুখ ফুটে কিছু বলতেও কষ্ট হচ্ছে তার। অনুজাকে চুপ দেখে ইজহান নিজেই বলল, হিমশীতল রাতে উষ্ণ কাপড় ছাড়া বেলকনিতে এসেছিস কেন? শীত লাগে না, নাকি নায়িকা হওয়ার শখ জেগেছে? অনুজা অবাক স্বরে শুধালো। নায়িকা হওয়ার শখ জাগবে কেন ইছান ভাই? আটকে উঠল ইজহান, বলল, ভাই ডাকছিস কাকে? কে তোর ভাই? কোন কালের ভাই? খবরদার ভাই ডাকবি না, ছাদে বেঁধে রেখে আসবো। সে কি ভাই না তো কি? এতদিন তো ভাই ডেকে এসেছি। এতদিন বউ ছিলি না, মায়ের বোনের বান্ধবীর মেয়ে ছিলি। সে সূত্রে ভাই ডাকাটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু এখন থেকে আর নয়। জামাইকে কেউ ভাই ডাকে না, মনে থাকবে। গম্ভীর কণ্ঠস্বর ইজহানের। প্রত্যুত্তরে অনুজা মাথা নাড়িয়ে বলল, থাকবে। বললেন না তো নায়িকা হওয়ার শখ জাগবে কেন আমার? দেখিস না, প্রচণ্ড ঠান্ডা ওয়েদারেও ওরা ফিনফিনে পাতলা শাড়ি পরে শুটিং করে। ভাবলাম তোরও হয়তো নায়িকা হওয়ার শখ জেগেছে, তাই এখনই ঠান্ডা সহ্য করার প্র্যাকটিস করছিস। মোটেও না, এতে মধ্যে উষ্ণতা এড়িয়ে শীতলতা উপভোগ করতে হয়, বুঝলেন? এর মধ্যেও ভালো লাগা আছে। রাগ তোর ভালো লাগা। দুদিন বাদে পরীক্ষা, সে এসেছে ঠান্ডা উপভোগ করতে। জগতে কত অদ্ভুত জীব যে আছে ঘুমাবি না? কাল থেকে কোচিংয়ে যাবি, অনেকটা সময় বেকার গেল বিয়ের চক্করে। অনুজা ইজহানের দিকে মুখ ঘুরিয়ে শীতল স্বরে শুধালো। বিয়েটা কি মন থেকে মানতে পেরেছেন? প্রত্যুত্তরে ইজহান পাল্টা প্রশ্ন করল, তুই মানতে পেরেছিস? আমি আগে জিজ্ঞেস করেছি, উত্তরটা নিশ্চয়ই আমি আগে পাবো। ইজহান দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কিছু কিছু প্রশ্নের উত্তর সময় খুব ভালো দিতে পারে অনুজা, উত্তরটাও সময়ের উপর ছেড়ে দে। তারপর খানিকক্ষণ নীরবতার নৈশব্দ ঘিরে রেখেছিল ইজহান অনুজা দম্পতিকে। নীরবতার অবসান ঘটিয়ে ইজহান বলল, তবে যাই হোক, বিয়ের পরে কিন্তু আমার বেশ উন্নয়ন হয়েছে। আমার হিসাবি আব্বা কি করেছে জানিস? তার কর্মকাণ্ডে তো আমি দারুণ অবাক। অনুজা কৌতূহল নিয়ে শুধালো, কি? আজ বিকালে আব্বা বাইকের শোরুমে নিয়ে গিয়ে বলেছেন, তোমার যেটা পছন্দ হয় সেটাই নিয়ে নাও। আমি বিশ্বাস করতে পারছিলাম না। কত দিন চেয়েছি, কিন্তু আব্বা কিছুতেই রাজি হলেন না। অথচ আজ না চাইতেই আব্বা আমার বিস্ময় বোধ হয়তো বুঝতে পেরেছিলেন। বললেন, বৌমার কোথাও যেতে হলে তো তোমাকেই নিয়ে যেতে হবে। কাজেই এখন কেনাটা দরকারি মনে হলো। আরও কি করেছে জানিস? অনুজার মধ্যে তেমন হেলদোল দেখা গেল না, তবুও জিজ্ঞাসা করল, কি? বুবুর বিয়ের পরে আব্বা গাড়ি দুটো তো ভাড়ায় দিয়ে দিল। আজ আবার প্রাইভেট কারটা নিয়ে এসেছেন। বললেন এখন বাড়ির জন্য প্রয়োজন পড়বে। লিফট নষ্ট ছিল। এতদিন যে মানুষ বলে এসেছে সিঁড়ি বেয়ে ওঠা স্বাস্থ্যের জন্য উপকারী, সেই মানুষ বললেন একমাত্র ছেলের বউ, সে কি সিঁড়ি ভেঙে 5 তলায় উঠবে? কষ্ট হবে না? অনুজা অবাক হলো। শ্বশুর বাবা থেকে এতটা আশা করেনি। যেভাবে ছেলেকে হুমকি ধামকি দিয়ে বিয়ে করালেন, তাতে সেই ছেলের বউয়ের জন্য এতটা দরদ উতলে উঠবে ভাবা যায়? অনুজা মনের কথা মনেই রেখে দিল, কিছু বলল না। ইজহান উৎফুল্ল কণ্ঠে ফের বলল, বিয়ে করতে এত কিছু, তাই তো ভাবি মানুষ বিয়ের জন্য এত পাগল কেন হয়। এদিকে আয়, আমার দুগালে দুটো চুমু দিয়ে যা। সবই পেলাম, এটার বাদ থাকবে কেন? ইজহানের কথায় অনুজা লজ্জায় লাল হয়ে গেল। লজ্জায় তার ফোলা গাল দুটো যেন আরেকটু ফুলে উঠল। ভাগ্যিস বেলকনির লাইট বন্ধ, না হলে ইজহানের চোখ এড়াতো কি করে তার লজ্জা রাঙা মুখশ্রী। অনুজাকে চুপ থাকতে দেখে দুষ্ট হাসলো ইজহান। তা দেখে অনুজা মিনমিনিয়ে বলল, এত লাগাম ছাড়া কেন আপনি? লজ্জা লাগে না বুঝি? ইজহান অনুজার আরেকটু নিকটে গিয়ে দাঁড়ালো। অনুজার শ্বাস প্রশ্বাসের গতিবেগ আগের থেকে দ্বিগুণ বেড়ে গেল। সে ঘন ঘন শ্বাস নিচ্ছে, অন্যদিকে হৃৎপিণ্ডে স্পন্দনও দ্রুত গতিতে স্পন্দিত হচ্ছে। অনুজা নিজের এমন পরিবর্তনের অন্ধকারে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইল। পাশে দুষ্ট পুরুষটা তার বেসামাল অনুভূতির খোঁজ পেয়ে যায়, কিন্তু লজ্জাবতী অনুজার শেষ রক্ষা বুঝি হলো না। ইজহান অনুজার ফোলা গাল দুটো আলতো হাতে টিপে দিয়ে বলল, ওরে আমার লজ্জাবতী লাজুক লতা রে, এত লজ্জা কোনখানে রাখিস? তারপরও তো ভাববি আমি পুরুষত্বহীন। অনুজার চোখ মুখ খিচে বলল, ইছান ভাই, আমি লজ্জা পাচ্ছি, বুঝতে পারছেন না কেন? আপনি সরুন তো, আমি ঘুমাতে যাব, ঘুম পেয়েছে। অনুজা নড়তে নিলেই ইজহান পিছন থেকে জড়িয়ে ধরল অনুজাকে। আস্তে আস্তে পুরুষালী হাতের বন্ধনী শক্ত হতে লাগলো।
অনুজা প্রথমে নড়াচড়া করলেও কিছুক্ষণ পরেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ইজহান অনুজার ঘাড়ে থুতনি ঠেকিয়ে মোহগ্রস্ত কণ্ঠে বলল, কি হলো, সব শক্তি শেষ? ইজহানের অন্যরকম কণ্ঠস্বরে অনুজার ষোড়শী সদ্য যৌবনা শরীর কেঁপে উঠল। শক্ত হাতের বন্ধনে আবদ্ধ পুরুষের ছোঁয়া, নতুবা শীতের শীতলতা খোঁচাতে পিছন ঘুরে ইজহানের প্রশস্ত বুকে মুখ গুজে দিল অনুজা। অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তার। ইজহান আশকারা পেয়ে হাতের বন্ধন আরেকটু শক্ত করল, ফিসফিসিয়ে বলল, নিঝুম রাত, নীরব নিস্তব্ধ প্রকৃতি, আকাশের তারাগুলো সাক্ষী রেখে পথ চলা শুরু হোক। লাজুকলতা কি অনুমতি দিবে? লজ্জাবতী অনুজা প্রত্যুত্তরে কিছু বলল না। তার ছোট হাত দুটো দ্বারা ইজহানের বলিষ্ঠ পুরুষালী দেহটা আঁকড়ে ধরার চেষ্টা করল। ইজহান পুনরায় মুচকি হেসে বলল, লাজুকলতা নীরবতাকে সম্মতির লক্ষণ হিসেবে ধরে নিব। প্রত্যুত্তরে এবারও নীরব রইল অনুজা। ইজহান আর সময় ব্যয় না করে অনুজাকে কোলে তুলে নিল। লজ্জায় রাঙা হয়ে অনুজা একবার চোখ তুলে চাইল ইজহানের দিকে। ইজহান তার দিকেই তাকিয়ে আছে, মুখে প্রগাঢ় মুচকি হাসি, চোখ দুটো যেন অতল সমুদ্র। কিশোরী অনুজার সেই অতল সমুদ্রে তলিয়ে যেতে বেশি সময় লাগলো না। নব দম্পতি সম্পর্কের আরেকটা ধাপ শুরু হলো। মুয়াজ্জিনের সুমিষ্ঠ কণ্ঠে ফজরের আজান ভেসে আসলো অনুজার কানে। মনোযোগ দিয়ে আজান শুনে বিছানা ছেড়ে উঠে পড়ল। হাঁটতে গিয়ে লক্ষ্য করলো সে স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না, কোমর পা লেগে আসছে। পা টেনে টেনে ওয়াশরুমে ঢুকলো অনুজা। আজ সে ফজরের নামাজ আদায় করবে। বিয়ে নামক পবিত্র সম্পর্কের সূচনা যখন হয়ে গেল, নামাজটাও অভ্যেস হয়ে যাক, সমস্যা নেই তো কোনো। অনুজার খুঁড়িয়ে হাঁটা ইজহানের চক্ষু গোচর করলো। মাত্র ঘুম থেকে উঠেছে সে। কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি দিয়ে সেও উঠে পড়ল। অনুজা ফ্রেশ হয়ে এসে দেখলো ইজহান বিছানায় বসে আছে। ইজহানকে দেখে অনুজা একটু গুটিয়ে নিল নিজেকে। ইজহান ইতস্তত করে বলল, বেড টেবিলের উপর গরম দুধ আর প্যারাসিটামল রাখা আছে, খেয়ে নিস, ঠিক হয়ে যাবে। অনুজা প্রত্যুত্তরে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর নামাজে বসে পড়ল। ইজহান বসে না থেকেও সে ওয়াশরুমে ঢুকলো। বেলা একটু গড়াতেই অনুজা তৈরি হয়ে নিল। গতকালের আনা কুচকুচে কালো রঙের আবায়াটা পরে মুশফিকা এক ফাঁকে বলে দিয়েছিল অনুজা যেন এখন থেকে পর্দা পালন করার ব্যাপারে চেষ্টা করে। অনুজা বিষয়টা সিরিয়াসভাবে নিয়ে প্রথমবারের মতো গায়ে বোরকা জড়ালো। মুশফিকার জোড়াজড়িতে এক পিস স্যান্ডউইচ তাড়াহুড়া করে খেয়ে ইজহানের সাথে বেরিয়ে পড়ল। গন্তব্যে পৌঁছে ইজহান অনুজাকে জিজ্ঞেস করলো, ছুটি কয়টায়? অনুজা প্রত্যুত্তরে জানালো, 9:30টায়। আমি এসে নিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা। এখন যা, মন দিয়ে পড়িস। অনুজার সম্মতি জানিয়ে আস্তে আস্তে হেঁটে কোচিং সেন্টারে ঢুকে পড়ল। ইজহান অনুজার চলে যাওয়ার দিকে খানিকক্ষণ পলকহীন চোখে তাকিয়ে রইল। মনের মধ্যে কিঞ্চিত অপরাধ বোধ কাজ করছে তার। এতটা বাড়াবাড়ি হয়তো করা উচিত হয়নি তার, সে তো বুঝবান ছিল। কোচিং পৌঁছাতেই ঘিরে ধরল মেয়েগুলো, ফিসফিসিয়ে শুধালো, কি রে, সাথে কে? বয়ফ্রেন্ড নাকি? অনুজা স্বাভাবিকভাবে বলল, না, তবে স্থায়ী বয়ফ্রেন্ড। মেয়েগুলোর চোখে মুখে বিস্ময়। তখনই অনুজার পাশের ব্যাগ রেখে বসতে বসতে ইসরাত বলল, কেন, হতে পারে না নাকি? ওর বিয়ে হয়ে গেছে। সবাই একত্রে চিল্লাবে বলে উঠল, কবে, কিভাবে? ইসরাত পুনরায় বলল, কালকের আগের দিন, হঠাৎ করে। যাই হোক, স্যার আসেন, এই বিষয়ে পরে কথা হবে। তোরা চাইলে দুলুর কাছ থেকে ট্রিট নিতে পারিস। ওকে, নিতে আসবো তো? অবশ্যই নিব। পাশ থেকে আরেকটি মেয়ে বলে উঠল, আরে, ইনি আমাদের পাড়ার সাবিহা আপুর বয়ফ্রেন্ড ছিলেন। সকলের দেয়া অপবাদে ইজহানের মুখখানা চুপসে গিয়েছে। খানিকক্ষণ ইতস্তত করে বলে উঠল, না না, ভুল বুঝছেন, ওরা তো আমার ফ্রেন্ড হতো। তারপর অনুজার দিকে তাকিয়ে বলল, আমি তো শুধুমাত্র অনুজার বয়ফ্রেন্ড, আর কারো না। সকাল থেকে অনুজা ইজহানকে এক প্রকার ইগনোরই করছে। ইজহান অবলা শিশুর মতো যখনই সুযোগ পাচ্ছে অনুজার সাথে কথা বলার ব্যর্থ চেষ্টা করছে। কোচিং থেকে এসে সকালে ব্রেকফাস্ট শেষে পড়তে বসেছিল অনুজা। দুপুরে গোসল খাওয়া শেষে আবারও পড়তে বসেছিল। 15 তারিখ থেকে এসএসসি পরীক্ষা। শান্তি মতো নিঃশ্বাস নেওয়ার ফুসরত নেই। বেলা গড়িয়ে এখন শেষ বিকেল। অনুজা বইপত্রে পাট চুকিয়ে ব্যালকনিতে গিয়ে বেতে সিঙ্গেল সোফাটাতে হাত পা ছড়িয়ে বসেছিল।
একটানা চেয়ারে বসে বইয়ে চোখ লাগিয়ে পড়তে পড়তে মস্তিষ্ক ক্লান্তিতে নুয়ে পড়েছে। এখন এক কাপ আগুন গরম চা হলে মন্দ হতো না। নিজের বাড়ি হলে নিচে গিয়ে চা করে নিয়ে আসতো, কিন্তু সদ্য বিবাহিত শ্বশুর বাড়িতে সে ইচ্ছে মাটি চাপা দিতে হলো। সন্ধ্যায় 7 তলার ছাদে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, ফ্যামিলি গেট টুগেদার। আজ আইরিন রহমান ছেলে মেয়েদের নিয়ে আসবেন। অনুজা পুনরায় মায়ের সামনে দৌড়াতে ভয় পাচ্ছে। বাবা গত হওয়ার পর থেকে মায়ের সমস্ত দায়িত্ব পালন করে আসছেন। এই জন্য ছেলে মেয়ের মা হওয়ার পাশাপাশি বাবা হতে গিয়ে আইরিন রহমান কিছুটা গম্ভীর, কঠোর ধাঁচের হয়ে গিয়েছেন। তাই তো মেয়ের নামে প্রতিবেশীদের মুখ থেকে মন্দ কথা শুনে নিজেকে একদমই সামলাতে পারেননি। অনুজা বয়সে ছোট হলেও বুদ্ধিতে একেবারে কাঁচা নয়। মায়ের কষ্ট ঠিকই তার চোখে পড়েছিল। আকাশ পাতাল ভাবতে ভাবতে অনুজা অন্যমনস্ক হয়ে পড়েছিল। ইজান কখন পাশের বেতের সোফাটাতে দখল করে বসেছে সে খেয়ালই করেনি। তার দৃষ্টি তখন পাশের বাড়ির ছাদে পোষা উড়ন্ত কবুতরগুলোর দিকে। কি সুন্দর উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কখনো জোড়ার সাথে ভালোবাসা বিনিময় করছে। অনুজা হেসেই উঠল। ইজান অনুজার দৃষ্টি অনুসরণ করে হাসির কারণ বুঝল। তার নিজের ঠোঁট কোলেও মৃদু হাসির রেখা ফুটে উঠল। হালকা কেশে ইজান অনুজার দৃষ্টি আকর্ষণে সফল হলো। ইজানের মুখ হাসি হাসি ভাব বিরাজমান। সে ধোয়া ওঠা মগ ভর্তি গরম চা অনুজার দিকে বাড়িয়ে দিল। অনুজা বিনা বাক্য ব্যয়ে চায়ের মগটি হাতে নিল। পুনরায় উড়ন্ত কবুতরগুলোর দিকে দৃষ্টি নিবন্ধন করল। শেষ বিকালের এক ফালি তেজহীন রোদ অনুজার মুখমণ্ডলের উপর দখল করে নিয়েছে। মাঘের শীতল পরিবেশে অনুজার ভালোই লাগছে। আবেশে চোখ বুজে ফেলল। অন্যদিকে মুগ্ধ নয়নে অনুজার দিকে তাকিয়ে আছে ইজহান, যেন কতদিনের তৃষ্ণা নিবারণ করছে। অনুজা চোখ খুলতেই দুজনার দৃষ্টি বিনিময় হলো। অনুজা ব্রু কুচিয়ে শুধালো, কি হয়েছে? প্রত্যুত্তরে ইজহান বলল, কিছু না, দেখছি আমার একান্ত ষোড়শী কিশোরীকে। ইজহানের সুন্দর কথার পিঠে অনুজা ভেঙচি কেটে বলল, রাখুন আপনার একান্ত ষোড়শী কিশোরী। আসছে আমার প্রেমিক পুরুষ। ডজন ডজন রমণীর প্রেমিক পুরুষ হয়ে আমাকে একান্ত কিশোরী বলতে লজ্জা করে না? বান্ধবীদের সামনে আমার মুখটা কোথায় গেল বলতে পারবেন? ইজহানের মুখ থেকে পুরোপুরি হাসি উবে গিয়েছে। মুখখানা বাংলার পাঁচের মতো ঘুমিয়ে গিয়েছে। ইতস্তত করে বলল, আমার কি দোষ বলো? সব তো জানোই, মনটা বড়, তাই দয়া করে সবাইকে জায়গা দেই। এতে কি আমার দোষ? ফুঁসে উঠল অনুজা। অগ্নিঝরা কণ্ঠে বলল, লজ্জা করে না একমাত্র বউয়ের সামনে এসব কথা বলতে? আমি কি এসব কথা উঠিয়েছি? তুমি তো আগে শুরু করলে। দোষটা কার? অবশ্যই আপনার। ক্লাসমেটরা যখন বলল আরে ইনি রুজমা আপুর বয়ফ্রেন্ড, আমাদের পাড়ার সাবিহা আপুর বয়ফ্রেন্ড, তখন আমার মুখটা কোথায় গেল বলতে পারেন? প্রেম করবেন ভালো কথা, কিন্তু গণহারে কেন? ওরা আমার গার্লফ্রেন্ড ছিল না, ওরা আমার ক্লাসমেট। একই ভার্সিটিতে পড়ি, একসাথে চললেই কি গার্লফ্রেন্ড হয়ে যায়? আজকালকার মেয়েগুলো এত অ্যাডভান্স। আমার গার্লফ্রেন্ড ছিল শুধু উমা। এই যে লাল দালান দেখতে পাচ্ছ, ওখানেই থাকে ও। মেয়েটা সুবিধার না দেখেই তো তোমাকে নিয়ে গেলাম ব্রেকআপ করাতে। ভুলে গিয়েছো? অনুজা মুখ ফোঁতা করে বলল, ভুলবো কেন? বলেছিলেন আপনার কাজটা করে দিলে মেট্রো রেলে চড়াবেন, তাই তো রাজি হয়েছিলাম। না হলে আমার খেয়ে দেয়ে কাজ নেই, অন্যের ব্রেকআপ করাতে যাব? অনুজা ইজহানের কথোপকথনের মাঝে মাগরিবের আজান ভেসে আসলো। দুজনই ব্যালকনি ছেড়ে রুমে চলে আসলো। ইজহান গায়ে পাঞ্জাবি পরতে পরতে বলল, নামাজটা পড়ে ফেলো, সব গেস্টরা আসতে শুরু করবে। আমি মসজিদে যাচ্ছি। আচ্ছা। বউকে চুমু দেওয়া সুন্নত, বুঝলে? আমাকে আবার খারাপ ভেবো না, সুন্নত আদায় করতে হবে না। চলি, হ্যাঁ? অনুজা পিছন থেকে বলে উঠল, আমি তো জানতাম শুক্রবারে স্ত্রীর কপালে চুম্বন করা উচিত, কিন্তু মাগরিবের সময়ও দিতে হয় তা তো জানা ছিল না। ইজহান তার হেলে পড়া টুপিটা ঠিক করতে করতে জবাবে বলল, যত দিব তত সুন্নত। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেছেন শুধু জুম্মাবারে চুমু দিতে হবে, বাকি সময় নিষিদ্ধ? বলেনি তো? তাহলে এদিকে এগিয়ে আসো, আরেকটা দিয়ে যাই। অনুজা দ্রুত হাতে ড্রেসিং টেবিল থেকে চিরুনিটা হাতে নিয়ে দাঁতে দাঁত চেপে ইজহানকে উদ্দেশ্য করে বলে, যাবেন নাকি চুনি ছুঁড়ে মারবো? ইকামত শুরু হয়ে গেল বোধহয়। যাচ্ছি। বাব্বা কি দজ্জাল বেটি। ইজহান আর দাঁড়ালো না, দ্রুত গতিতে বেরিয়ে পড়ল। অনুজা মাগরিবের আজান শেষ হতেই
হাতে কিছু শপিং ব্যাগ নিয়ে মুশফিকা হাজির। মুশফিকা এসেই বিছানায় ধপ করে বসে পড়লো, হাঁপাতে হাঁপাতে বলল, বুঝলে অনু, আজ সারাদিন যা খাটনি গিয়েছে, ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তাতেও কত কাজ। ডেকোরেটরের সাথে এটা ওটা এগিয়ে দেওয়া, দিক নির্দেশনা দেওয়া, সবই তো আমাকেই করতে হয়েছে। ইহজানের নিজের বিয়ের অনুষ্ঠান কোথায় একটু তদারকি করবে তা না, বাইক নিয়ে ফুরুত, শাড়ি পরে একটু সাজগোজ করতে হবে। বনু, হাত মুখ ধুয়ে এসো। ড্রয়িং রুমে সাথে অতিথিরা কিস কিস করছে, চলো তোমাকে রেডি করে দেই। আপু, আম্মু, আনিশা, ইয়াশ ওরা সবাই এসেছে? ইতস্তত করে বলে উঠল অনুজা। মুশফিকা স্মিথ হেসে বলল, আন্টিরা ড্রয়িং রুমে বসে আছে, কেবলই আসলেন। এসো, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, যেতে হবে তো নাকি? জি আচ্ছা আপু। মুশফিকা অনুজাকে সাজাতে বসলো। গতদিনের আনা গোলাপি রঙের কাতান শাড়ি আর হালকা মেকআপের ছোঁয়া। তখনই ফাতিমা বেগমের উপস্থিতি, হাতে কাছের ছোট্ট সিন্দুক। মুশফিকার হাতে সিন্দুকটি বাড়িয়ে দিলেন, তারপর অনুজার উদ্দেশ্যে বললেন, ইচ্ছে তো ছিল একমাত্র ছেলের বউকে গয়নায় মুড়িয়ে দিব, কিন্তু কিভাবে কি হলো সবটাই বুঝতে পারছো। এগুলো আমার শাশুড়ি মায়ের গহনা, তিনি নাতি বউয়ের জন্য এগুলো আলাদা করে রেখে গিয়েছিলেন। আমি যত্ন করে এই সিন্ধুকে গুছিয়ে রেখেছিলাম। মুশফিকার জন্য যেগুলো দিয়েছিলেন ওগুলো ওর বিয়ের সময় দিয়ে দেওয়া হয়েছে। এগুলো তোমার, নিজে খুলে দেখো তো। মুশফিকা সিন্ধুকের তালাটা খুলে দিয়ে অনুজার হাতে দিল। অনুজা অস্বস্তি নিয়ে গহনাগুলো খুলে খুলে দেখছিল। পুরনো আমলের খাঁটি স্বর্ণের গহনা, একটা কণ্ঠচিক, হাতের দুজোড়া মোটা বালা আর শঙ্খের কারুকাজ খচিত আংটি। পুরনো দিনের হলেও বেশ চকচক করছে, দেখতেও সুন্দর লাগছে। অনুজার পছন্দ হলো। অনুজা ছোট করে বলল, সুন্দর। ফাতিমা বেগমের মুখে হাসি ফুটে উঠল। তিনি হাতে মোড়ানো কাপড়টা অনুজার হাতে দিয়ে বললেন, খুলে দেখো। কানের দুল, মাঝারি সাইজের একজোড়া সুন্দর কানের দুল কাপড়ে মোড়ানো ছিল। ফাতিমা বেগম আবার বললেন, স্বর্ণগুলো পালিশ করতে গিয়ে রেডিমেড কিনে নিয়ে এলাম। আমি স্বর্ণ সাধারণত রেডিমেড কিনি না, কিন্তু এত তাড়াহুড়ো করে রেডিমেডই কিনতে হলো। তোমার পছন্দ হয়েছে মা? অনুজা মাথা দুলালো। অর্থাৎ পছন্দ হয়েছে, না চাইতে কত কি পেয়ে যাচ্ছে সে। অপছন্দ হয়েছে এমন কথা কি করে বলবে সে? তাছাড়া গহনাগুলো বেশ সুন্দর ডিজাইনের। ফাতিমা বেগম যেমন হঠাৎ এসেছিলেন, তেমনি হঠাৎই চলে গেলেন। মুশফিকা দরজা লক করে এসে মনোযোগ দিয়ে অনুজাকে সাজাতে বসলো। সাজানো শেষে মুশফিকা অনুজাকে বলল, আয়নার সামনে যাও দেখি। অনুজা ড্রেসিং টেবিলের সাথে লাগোয়া আয়নার দিকে তাকাতেই চমকে উঠল নিজেকে দেখে। কি সুন্দর লাগছে তাকে, কেমন বড় বড় ভাব ফুটে উঠেছে মুখে। কে বলবে এই মেয়ের বয়স সবে 16। মুশফিকা পাশে এসে দাঁড়িয়ে বলল, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ভাইয়ের একান্ত ব্যক্তিগত সম্পদে কারো নজর না লাগুক। অনুজা লজ্জা পেল ননাসের কথায়, কিঞ্চিত হেসেও ফেলল সে। মেয়ে দেখে লজ্জাও পায়। মুশফিকার কথায় লজ্জায় অনুজার ফোলা গাল দুটো আর একটু ফুলে উঠল। এরা ভাই বোন এত লাগাম ছাড়া কেন আল্লাহ জানেন। অনুজাকে নিয়ে ড্রয়িং রুমে আসতেই আইরিন রহমানের সাথে দৃষ্টি বিনিময় হলো অনুজার। মাকে দেখতে অনুজার ডাগর ডাগর চোখ দুটোতেই অশ্রুকণা ভর করেছে। চুপ করে চিবুক গড়ানোর আগেই আইরিন রহমান হাত দিয়ে মুছে দিলেন। ছলছল নয়নে হাসি মাখা মুখে বললেন, বড্ড সুন্দর লাগছে, কান্না মানায় না মোটেও। বলেই অনুজা জড়িয়ে ধরলেন। অনুজাও মাকে ঝাপটে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। মায়ের উপর জমানো অভিমান, অভিযোগ আর চোখের জলে বিসর্জন দিচ্ছে মেয়ে। দুপাশ থেকে অনিশা, ইয়া শেষে মা বোনকে ঝাপটে ধরল। উপস্থিত ফাতেমা বেগমের চোখ দুটো কখন যেন পানিতে পূর্ণ হয়ে উঠেছিল। কত অল্প বয়সে মেয়েটা বিধবা হয়েছে, স্বামী হারিয়ে কত দুঃখ কষ্টের মধ্যেই না জীবন বার করছে আইরিন রহমান। ছোট বোনের বান্ধবীকে নিজের বোনের মতোই দেখেন তিনি। আইরিন রহমানের দিকে তাকালেই নিজের বোনের প্রতিচ্ছবি দেখতে পান ফাতেমা বেগম। তাই তো ভাড়াটে হওয়া একমাত্র সত্ত্বেও আইরিন রহমানের সাথে তার দারুণ সখ্যতা। পাশ থেকে মুশফিকা তড়িঘড়ি করে বলে উঠল, চলুন এবার, দেরি হয়ে যাচ্ছে, সব গেস্টরা চলে এসেছে। আব্বা রাগারাগি করবেন দেরি করলে। আম্মা, আন্টি চলুন তো। এমন সময় হুড়মুড়িয়ে ইসরাতের প্রবেশ। সবার দিকে লজ্জায় পড়ে গেল বেচারি। তাড়াহুড়ো করে আসতে গিয়ে লম্বা ঘেরের গাউনে পা বেঁধে পড়ে যেতে নিয়েছিল সে।
ভাগ্যিস এক পুরুষালী হাতের শক্ত বন্ধনে পড়তে গিয়েও পড়ল না। ইস্টার সোজা হয়ে দাঁড়াতেই শ্যামবর্ণের সেই শক্ত বন্ধনে পুরুষটার মুখ দেখতে পারল না। সে যেমন দ্রুত এসে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছে, তেমনি মিনিটেই নাই হয়ে গেল। ইস্টার সেসব পাত্তা না দিয়ে অনুজার ডান হাতে হাত মুঠোই পুড়ে নিয়ে বলল, চল, এবার সত্যি দেরি হয়ে যাবে না হলে। অনুজার অনেকদিন পরে খুব ভালো লাগছে। এক পাশে মা, অপর পাশে বেস্ট ফ্রেন্ড ননাস, শাশুড়ি, সবাইকে হাসি খুশি দেখে অনুজার নিজের মুখেও হাসি ফুটে উঠল। হাসি মুখে ছাদের দিকে রওনা হলো সে। সেখানে যে তার চুমুখোর জামাইটা অপেক্ষা করছে। এক্সকিউজ মি। এক গাদা মহিলা গসিপের মধ্যে থেকে মুশফিকার হাত ধরে কিছুটা ফাঁকা জায়গায় নিয়ে এলো আহিদ। কোলে তাদের 3 বছরের মেয়ে আরও। মুশফিকা হাতটা ছাড়িয়ে নিয়ে বিরক্তির সহিত বলল, কি হয়েছে আহিদ? এইভাবে টেনে নিয়ে আসলে কেন? ওনারা কি ভাবলো? তাতে আমার কি? আমার বউকে আমি যেভাবে ইচ্ছা সেভাবে আনবো, তাতে ওনাদের কি? তুমি এভাবে কথা বলছো কেন? দূরে দূরে কেন থাকছো? আহিদের নির্বিকার উত্তর। মুশফিকা রেগে গেল আহিদের নির্বিকার উত্তরে। দাঁতে দাঁত চেপে বলে উঠল, ছি নাউজুবিল্লাহ, আমাকে কেন কোলে নিবে? দিন দিন এত অশ্লীল হয়ে যাচ্ছে কেন মুশফিকা? মুশফিকা অবাক হয়ে বলল, আমি অশ্লীল হয়ে যাচ্ছি? এত বড় মিথ্যা কথা বলতে বাধলো না তোমার? আহিদ মুশফিকার প্রশ্নোত্তর না দিয়ে আরুর কানে কানে কি যেন বলল। আরু বাবার কোল থেকে নেমে নানুমণির দিকে হাঁটা ধরল। আরু যেতেই আহিদ মুশফিকার কাছাকাছি গিয়ে ফিসফিসিয়ে বলল, তুমি যদি চাও তোমাকে কোলে নিয়ে 1 রাউন্ড ঘুরিয়ে আনতে পারি। বলো চাও? আমি কিন্তু মাইন্ড করব না। মুশফিকা এক ঝটকায় সরে দাঁড়ালো, বলল, পাগল হয়ে গিয়েছো তুমি? কি বলছো তখন থেকে? পাগল হতে আর বাকি রয়েছে কোথায়? তুমি জানো না, তোমাকে এমনি দেখলে আমার পাগল পাগল লাগে। আর এভাবে সেজেগুজে ঘুরে বেড়াচ্ছ কি জন্য? ও আল্লাহ, সে কি কথা? ভাইয়ের বিয়ের অনুষ্ঠান আর আমি সাজবো না, তা কি করে হয়? তাহলে একটু চুমু দিয়ে যাও। নিঃসংকোচ আবদার আহিদের। মুশফিকা খানিক দূরে স্টেজের মতো জায়গায় বসা ইজহান অনুজাকে উদ্দেশ্য করে বলল, ওইদিকে তাকিয়ে দেখো, আমার ভাইটা তার নতুন বউকে নিয়ে বসে আছে। দেখো তো তোমার মতো এমন অসভ্যপনা করছে নাকি? সবার সামনে সুযোগ পাচ্ছ না, না হলে কত কি করতো। সেসব বাদ দাও বউ, এখানে দিতে লজ্জা ফেলে বাসায় চলো, দিয়ে আবার চলে এসো, আমি আটকাবো না। তোমার মাকে ডেকে আনবো? বলবো শাশুড়ি মা আপনার আধপুরা ছেলে ভরালোক সমাগমের মধ্যে অসভ্যতামি করছে? বলবো? গেলাম তাহলে। মুশফিকার হুমকিতে কাজ হলো। আহিদের হাসি হাসি মুখখানা চুপসে গেল। আহিদ যেতে যেতে বলল, এর শোধ কিন্তু আমি তুলে নেব। মেয়ে, আমাকে ভয় দেখানো। এই আহিদ, রেডি হও ডিয়ার। আহিদের হুমকিতে মোটেও ভয় পেল না মুশফিকা, বরং তার ঠোঁট কোণে মৃদু হাসির রেখা ফুটে উঠল। মানুষ বলে বয়স হলে নাকি বুদ্ধি বাড়ে, আবেগ কমে বিবেক বাড়ে, অথচ 30 পেরোলো। এই যুবক পুরুষটা মুশফিকার কাছে এলে একেবারে বাচ্চা হয়ে যায়। মুশফিকা তার মানুষটার বাচ্চা মতেই খুশি। সে মন মনে শতবার কৃতজ্ঞতা প্রকাশ করে আরও সে আজিমে থাকা স্রষ্টার প্রতি। মৃত্যুর আগে পর্যন্ত মানুষটা একান্ত তার থাকুক, একান্তই নিজের। আকাশ পাতাল ভাবতে ভাবতে মেয়ের কাছে গেল মুশফিকা। মেয়েটাকে একদম সময় দেওয়া হচ্ছে না। নেহাত মেয়েটি বড্ড শান্ত শীতল স্বভাবের। সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা 7 তলার দালানের ছাদের আজ আলো ঝিকিমিকি করছে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যে কোনো পথিকের নজর কাটতে বাধ্য। 2 ইউনিটের বিল্ডিং এর ছাদটা বেশ বড়সড় আর খোলামেলা। ছাদের চারপাশে রেলিং ঢাকা পড়েছে রং বেরঙের চাদোয়ারেই। মাথার উপরে ঢেকে দেওয়া শামিয়ানা। বরকনের বসার জন্য ছোট্ট করে স্টেজ করা হয়েছে। চারিপাশে আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো হয়েছে। ছাদের ডান পাশে খাওয়া দাওয়ার জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা। কেউ দাঁড়িয়ে গল্প করছে, কেউ বা খাওয়ায় ব্যস্ত। ভালো জামাই জুটিয়েছেন আপা, সবই তো ছেলের। একটু অল্প বয়স মেয়েটার, কিন্তু ভালো করেছেন, বিয়ে দিয়ে দিয়েছেন। আইরিন রহমানে বুঝতে বেগ পেতে হয় না মহিলা তাকে হাসি মুখে লোকের সামনে ছোট করতে এসেছে। তবুও তিনি হেসে বললেন, দোয়া করবেন ওদের জন্য। পাশ থেকে আরেক মহিলা বলে উঠল, তা আপা, শুনলাম ওদের নাকি আগে থেকেই সম্পর্ক ছিল। কি যেন শুনলাম ওরকমই। আইরিন রহমান এবার বিব্রত বোধ করছেন। মেয়ের শ্বশুরবাড়ি আত্মীয়ের সামনে
এসব কথা তাকে লজ্জায় ফেলে দিচ্ছে। তিনি মুখ ফুটে কিছু বলার আগেই মুশফিকা এসে মুখের উপর জবাব দিয়ে বলল, কি বলুন তো আন্টি, ওরা আমাদের পরিবারের সন্তান, অথচ আমরাই জানি না। ওদের আগে থেকে সম্পর্ক ছিল, কিন্তু পাড়া প্রতিবেশীরা কত কি জেনে ফেলেছে। অন্যের ব্যাপারে খবরদারি না করা ভালো, বুঝলেন? তেলের যা দাম, তাতে আমার মনে হয় অন্যের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় দেওয়া ভালো। আপনার মেয়েটা চতুর্থবারের মতো পালিয়ে পঞ্চমবারের মতো বিয়ের পিড়িতে বসেছে। সে বিষয়ে কিছু বলেছি আমরা? মুশফিকার কথায় মহিলা মুখ কালো করে চলে গেলেন, কিছু বললেন না। মুশফিকা আইরিন রহমানের উদ্দেশ্য করে বলে, আন্টি, অন্যের কথায় কানও দিবেন না। মেয়ে আপনার, কষ্ট করে বড় করে তুলেছেন আপনি, সেখানে অন্যের নাক গলানো অ্যালাউ করবেন না। মনে রাখবেন, আপনার মেয়েকে আপনার মতো কেউ ভালোবাসবে না। ওকে কখনো ডুলে ঠেলে দিবেন না। পাশের চেয়ারে বসা 50 পেরোনো পৌরা মহিলা বসা। মুশফিকা তার দিকে এগিয়ে গিয়ে বলল, আম্মা চলুন, কিছু মুখে দিবেন। বাবা কোথায় গেলেন? ভদ্রমহিলা বললেন, তোমার শ্বশুর তোমার আব্বার সাথে কথার জন্য গিয়েছে। ওনার জন্য চিন্তা করিও না, উনি তোমার আব্বাকে ছাড়া কিছু খাবেন না, ওনারা একসাথে খাবে। তাহলে আপনারা সবাই খেয়ে নিন। আন্টি চলুন, আমি আমার সবাইকে ডেকে নিয়ে আসি, বেশ রাত হলো। মুশফিকা চলে যেতেই ভদ্রমহিলা আইরিন রহমানকে উদ্দেশ্য করে বললেন, বড্ড ছটফট করছে মেয়েটা। 5টা বছর আমার বাড়িতে বউ হয়ে গিয়েছে। আমার কখনো মনে হয় না পরের ঘরের মেয়েকে এনেছি, মনে হয় ও আমার নিজের মেয়ে। আইরিন রহমান বললেন, ফাতেমা আপাও খুব ভালো, তার মেয়ে ভালো না হয়ে পারে? সরি। আবারও গাউনে পা বেঁধে পড়তে নিলে সেই শ্যামবর্ণের হাতটি এসে বাঁচালো ইসরাতকে। নিজেকে সামলে উঠে উক্ত কথাটি বলল। এবার সে মানুষটিকে চিনে নিতে ভুল করল না। চোখের সামনে ভেসে উঠল শান্ত গম্ভীর শ্যামবর্ণের এক নজরকাড়া মুখশ্রী। শ্যামবর্ণের কোনো মানুষকে এতটা সুন্দর লাগতে পারে তার জানা ছিল না। 16 বছরের আবেগী কিশোরী সুন্দর বলতে লম্বা আর ফর্সা রঙের ছেলেদেরই বুঝতো। আজ তার ভুল ভাঙল। অস্পষ্ট স্বরে বলে উঠল, সুন্দর। পাশ থেকে শ্যামলা যুবক পুরুষটি গম্ভীর কণ্ঠে শুধালো, কিছু বলবেন? প্রত্যুত্তরে মাথা নাড়ল, অর্থাৎ না। পুনরায় গম্ভীর স্বরে বলতে শোনা গেল, দেখে শুনে চলবেন। এ নিয়ে দুবার পড়তে গিয়ে বেঁচে গেলেন। সব সময় তো আমি থাকবো না। যা পড়তে পারেন না তা পড়েন কেন আপনারা? মেয়ে মানুষের এই এক দোষ, এক হাত লম্বা পাদুকা না পড়লে যেন চলেই না। সুদর্শন পুরুষের এবারের বলা কথাটি মোটেও মধুর শোনালো না ইসরাতের কর্ণকুহুরে। সে ঘাড় কাত করে কাট কণ্ঠে প্রত্যুত্তরে বলল, খোটা দিচ্ছেন? যান, আপনাকে আর ধরতে হবে না, আমি নিজেই নিজেকে সামলাতে পারবো। কথার সমাপ্তি ঘটিয়ে আর দাঁড়ালো না। গট গট শব্দ তুলে অনুজার কাছে গিয়ে মুখ ভোতা করে দাঁড়িয়ে রইল। অন্যদিকে ষোড়শী কিশোরী ইসরাতের রাগে লালিমায় চেয়ে যাওয়া মুখটা দেখে প্রথমবারের মতো দণ্ডায়মান পুরুষের বুকে চিনচিন ব্যথা শুরু হলো। যুবক মুচকি হেসে বলল, ষোড়শী মানেই বিপজ্জনক। ইসরাতকে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখে অনুজা চিন্তিত স্বরে শুধালো, কি হয়েছে? কিছু না। ভোতা মুখে জবাব দিল, বল না কি হয়েছে, না বললে বুঝবো কি করে? ইসরাত প্রত্যুত্তরে বলল, ওই যে অফ হোয়াইট রঙের পাঞ্জাবি পরা ছেলেটাকে। কেন, তোকে কিছু বলেছে? অনুজা পাল্টা প্রশ্নে বিরক্ত হলো ইসরাত। চোখ মুখ কুঁচকে বলল, পাল্টা প্রশ্ন করিস কেন? যা জিজ্ঞাসা করছি জানা থাকলে উত্তর দে। বুবুর দেবর আইমান। পাশ থেকে ইঝান জবাব দিল। ইসরাত বলল, কিছু হয়েছে? কিছু বলেছে? অনুজা বলল, আর কিছুক্ষণ থাকলে হতো না? না, আম্মু বলেছেন বেশি রাত না করতে, পরে আবার রাগ করবে। অনুজার কিছু বলল না, মনে হয়ে বসে রইল। খেয়ে দিয়ে কিছু কিছু অতিথিরা চলে যাচ্ছেন, ঘনিষ্ঠ কিছু আত্মীয় এখনো বসে গল্প করছেন। অনিশা, ইয়াস, মুশফিকা ছোট আরুর সাথে খেলা করছে, দৌড়াদৌড়ি করছে। আইরিন রহমান সকলের সাথে গল্প করছেন। অনুজার চারপাশটা অবলোকন করছিল। বেশ ভালোই লাগছে মায়ের স্বাভাবিক হাসি মাখা মুখখানা। আব্বুর জরুরি একটা কাজ পড়ে যাওয়ায় তিনি নিতে আসতে পারছেন না। এখন আমি কি করি? এত রাতে একা কি করে যাব? আম্মু রাগ করেছেন, তিনি আসতে চাইছেন, কিন্তু বনুর এত জ্বর, এর মধ্যে কিভাবে আসবে? হঠাৎ ইসরাতের কাঁদো কাঁদো কণ্ঠে বলা কথা শুনে অনুজা অবাক স্বরে বলল, তুই তো চিন্তা করছিস কেন? এ বাড়িতে কি মানুষজন কেউ নেই? আন্টিকে নিষেধ কর, বল এনাদের গাড়ি আছে, ইছানের বাইক আছে, একটাতে গেলেই হবে।
অত চিন্তা করিস না, থেকে গেলেই তো হয়। ইসরাত কিছু না বলে ফোনে ব্যস্ত হয়ে পড়ল। অনুজা মুশফিকাকে ডেকে ইসরাতের যাওয়ার কথা বলতে মুশফিকা বলল, চিন্তা করিও না, আমার দেবর গিয়ে যদি দিয়ে আসে কোনো সমস্যা হবে? ও বাইকে করে এসেছে, দেখছো তো, আইমানও নিয়ে যাবে। অনুজা আয়মানের কথা বলতে ইসরাত কিছুক্ষণ ইতস্তত করে রাজি হলো। আয়রান রহমান বারবার থেকে যেতে বললেন, কিন্তু পরদিন কোচিং থাকায় আর বাসা থেকে অনুমতি না দিয়ে আসে ইসরাতকে জোর করতে পারলেন না। বললেন, সাবধানে যেও, বাসায় গিয়ে ফোন করবে, ঠিক আছে? ইসরাত সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে আন্টি। তারপর এক এক করে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল ইসরাত। প্রথমবারের মতো অচেনা জায়গায় কোন পুরুষ মানুষের সাথে বাসায় ফিরছে ইসরাত। মনের মধ্যে কেমন ধুকপুক করছে। সিঁড়িতে নিচে নামার রিস্ক নিল না ইসরাত। লিফটে করে নেমে বাইকের পিছনে উঠে বসলো। এর মধ্যে পুরোটা সময় আয়মান ছিল নির্লিপ্ত, গম্ভীর। লোক সমাগমের মধ্যে থাকায় শীতের তীব্রতা টের পায়নি ইসরাত। রাস্তায় নামতেই ঠান্ডায় দাঁতে দাঁত লেগে আসছে। বাসা থেকে আসার সময় কোনো গরম কাপড় নিয়ে আসেনি সে। আয়মান হয়তো ইসরাতের সমস্যা বুঝেছিল। নিজের গায়ের জ্যাকেট খুলে দিয়ে ইসরাতের উদ্দেশ্যে বলল, নিন, এটা পড়ুন। আপনাদের মেয়েদের কাহিনী বুঝি না, তারা মুখে আটা ময়দা মাখতে ভুল করে না, অথচ শীতের দিনে উষ্ণ কাপড় ছাড়া নির্দ্বিধায় বেরিয়ে পড়ে। ইসরাত জ্যাকেট না নিয়ে বলল, লাগবে না আপনার জ্যাকেট, আপনার জ্যাকেট আপনিই রাখুন। এত রেগে যান কেন মিস? নিন, জ্যাকেট গায়ে দিন, আমি বাইক স্টার্ট দিব, ঠিক করে বসবেন। ইসরাত বিনা বাক্য বায়ে জ্যাকেট গায়ে দিয়ে শক্ত হয়ে বসে রইল। বাইক কিছু দূর যেতেই মোড় বাঁধল। আরেকটু হলেই পড়ে যেত ইসরাত। বাতাসে আয়মানের ভাষা ভাষা কথা শোনা গেল, ধরে বসুন, নইলে পড়ে যাবেন। গন্তব্যে পৌঁছে ইসরাত নেমে গেল। আয়মান গাড়ি ঘুরিয়ে ইসরাতকে বলল, শুনুন, কথায় কথায় রাগ করবেন না, রেগে গেলে আপনাকে ভয়ঙ্কর সুন্দর লাগে। আর হ্যাঁ, নিজের বাবা ভাই ছাড়া অন্য কারো বাইকে উঠবেন না, অন্যর পিঠে আপনার নখে দাগ যেন না লাগে। ঠিক আছে, চলি। ইসরাতকে কিছু বলার সুযোগ না দিয়ে আয়মান ঝড়ের গতিতে চলে গেল। ইসরাত অবাক হয়ে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে নিজেদের ফ্ল্যাটের দিকে পা বাড়ালো। মুশফিকা শ্বশুর শাশুড়িকে এগিয়ে দিতে এসেছে। বাবু ঘুমিয়ে পড়েছে, তারা আহিদের সাথে যাবে। আহিদ নিজেদের গাড়ি নিয়ে এসেছেন। মুশফিকা শ্বশুর শাশুড়ি বাড়ি ফেরার কথা কিছু না বলেও আহিদ বলল। মুশফিকা জবাবে বলল, যাবো, আর একটু কাজ আছে, ভুল ভাঙতে হবে তো, তুমি সাবধানে যেও। আহিদ খুব একটা শ্বশুর বাড়িতে রাত কাটায় না, ব্যবসায়ী মানুষ। একদিনের অনুপস্থিতিতে হিসাবের গরমিল হয়ে যায়। অনুজার ভাই ইয়াস ঘুমিয়ে পড়েছে। অনিশার চোখও লাল। গেস্টদের বিদায় দিয়ে সবাই ইজহানকে বাসায় বসে আছে। আইরিন রহমান, ইজহানের মামা, ফুপু, মামি ইজহান ইয়াসকে কোলে তুলে নিল। অনিশা যাবে না বোনকে ছেড়ে, সে বোনের কাছেই থাকবে। অগত্যা ইজহান ঘুমন্ত ছোট শালাকে কাঁধে তুলে নিয়ে আইরিন রহমানকে এগিয়ে দিতে গেল। অনুজা অনিশাকে নিয়ে নিজেদের বিছানায় শুয়ে দিল। যদিও মুশফিকা নিজের কাছে রাখতে চেয়েছিল, কিন্তু অনিশা অনড়, সে বোনের কাছে ঘুমাবে। ইজহানের বৃদ্ধা নানু সহ কাছের কিছু আত্মীয় থেকে গেলেন। সবকিছু গুছিয়ে অনুজা ঘুমাতে এলো, কিন্তু কোথাও ইজহানকে দেখলো না। পরনের ভারী শাড়ি গহনা বদলে সুতি কামিজ পরল। ইজহানকে না দেখতে পেয়ে ব্যালকনিতে গেল। আবিষ্কার করলো ইজহান চুপটি করে বসে। অনুজা এগিয়ে গিয়ে শুধালো, রাত তো অনেক হলো, ঘুমাবেন না? আমি কোথায় ঘুমাবো? শালিকা এসে আমার জায়গা দখল করে নিয়েছে, আমি কই ঘুমাবো বলো? কেন, বিছানায় আর জায়গা নেই? আছে বই কি, কিন্তু নিজের বউকে নিয়ে শান্তিতে যদি ঘুমাতেই না পারি তবে কেন ঘুমাতে যাব বলো? অনুজা ইজহানের আজব যুক্তিতে হেসে দিয়ে বলল, কিছু করার নেই, শালা শালির এতটুকু অত্যাচার সহ্য করতে হবে। রাতে ভালো ঘুম হয়নি ইসরাতের। বলতে গেলে একটা বিনিদ্র রজনী গিয়েছে। প্রভাতের আলো ফুটতেই বিছানা ছাড়ে ইসরাত। ফ্রেশ হয়ে এলোমেলো পায়ে কিচেনে গেল চা বানাতে। চায়ের জন্য চুলায় পানি বসিয়ে মায়ের রুমে একটিবার উকি দিল। নামাজ পড়েছেন তিনি। চা বানানো শেষ হলে চা নিয়ে বেলকনির প্লাস্টিকের হাতল দেওয়া চেয়ারে আরাম করে বসল ইসরাত। শহরে এখন শীতের তীব্রতা বেশ কম। পাতলা টি শার্টের উপর চাদর জড়ানো, অর্ধখোলা বেনি চুলে এলোমেলো লাগছে ইসরাতকে। বেবি হেয়ারগুলো কপাল ঘিরে রেখেছে। চোখ বন্ধ করে প্রাণ ভরে ভোরের সতেজ স্নিগ্ধ বাতাস উপভোগ করলো কিছুক্ষণ।
কোথায় যেন দু একটা পাখি ডাকছে। গোটা একটা রাত চোখে ঘুম ধরা না দেওয়া যে অস্বস্তি খারাপ লাগা ছিল। নিজেকে দিবালোকের সদ্য ফোটা আলোয় মেলে দিয়ে যেন শরীর মন চনমনে হয়ে উঠল ইসরাতের। আয়মান নামক মানুষটা তার চোখের ঘুম কেড়ে নিয়েছে। না চাইতেও মানুষটাকে নিয়ে সে ভাবছে। তার শেষে বলা কথাগুলো ইসরাতের কিশোরের হৃদয়ে দারুণ নাড়া দিয়েছে। এভাবে কেন বলল মানুষটা? দিনের আলো গাঢ় হওয়ার সাথে সাথে ইসরাতের কাপড় চা শূন্য হয়ে পড়ল। ইসরাতের মনে হলো প্রকৃতির মাঝে এরকম কিছু সময় কাটালে মন্দ হয় না। কি সুন্দর স্নিগ্ধতার ঘেরা সকাল। যিনি এই সুন্দর প্রকৃতি সৃষ্টি করেছেন জগতের সব সৃষ্টি, না জানে তিনি কতই না সুন্দর। শূন্য দিগন্তের চোখ তুলে চাইল ইসরাত। মেঘমুক্ত এক নীলাভ অন্তরিক্ষ ধরা দিল তার চোখে। প্রকৃতি বিলাস করা শেষ হলে পড়তে বসলে ভালো হয়। হাতে গোনা কয়টা দিন বাদেই পরীক্ষা। বেকার সময় নষ্ট করা একেবারেই ঠিক নয়। তুমি পড়তে বসো। কি খাবে বলো, বানিয়ে দিচ্ছি। পিছনে থেকে মায়ের শান্ত স্বরে বলা কথা ইসরাতের ধ্যান ভাঙল। পিছন ফিরে আবিষ্কার করলো মায়ের সফেদ রঙা হিজাবে আবৃত শ্যামবর্ণের স্নিগ্ধ মুখ। হালকা ঠোঁট নড়ছে মায়ের। হাতের দিকে তাকিয়ে দেখলো অনবরত তসবিহ পাঠ করছেন তিনি। সুন্দর প্রকৃতি ও সুন্দর মানুষটার দর্শনে ইসরাতের মন আরো চনমনে হয়ে উঠল। মায়ের উদ্দেশ্যে বলল, যাচ্ছি আম্মু। বনুর জ্বর সেরেছে? আগে থেকে তাপমাত্রা কিছু কমেছে, পুরোপুরি সারেনি। ওকে নিয়ে চিন্তা করতে হবে না। তুমি পড়তে বসো। আর হ্যাঁ, অনুজার শ্বশুর বাড়ির সবাই কেমন? কয়দিন বাদে পরীক্ষা, এরই মধ্যে বিয়ে, কি একটা অবস্থা। অনুজার কথা বলতে আরেকটিবার আইমানের গম্ভীর শ্যামবর্ণের মুখখানা মনের দর্পণে ভেসে উঠল। প্রত্যুত্তরে হেসে বলল, সবাই ভালো, একটু সমস্যা তো হবেই, তবে ওনারা অনেক ফ্রেন্ডলি, তেমন কিছু হবে না। আচ্ছা আম্মু, নুডলস করো, আমি পড়তে বসছি। ইসরাত দ্রুত ব্যালকনি ছাড়ল। সে আইমানের কথা ভেবেই অকারণেই হেসে ফেলছে। পাশে মা আবার কিছু বুঝে যায় কিনা। অনুভূতিগুলো বড্ড বেহায়া, নির্লজ্জ। যখন তখন ঝুলি থেকে বেরিয়ে পড়ে। ড্রয়িং রুমের সোফায় একজোড়া কপটি। মেয়েটাকে বেশ চিন্তিত মনে হচ্ছে। ছেলেটা স্বাভাবিক, দুজনেরই বয়স অল্প। ফাতিমা বেগম প্রথম দর্শনে অবাক হলেন, বিস্ময় নিয়ে শুধালেন, আরে অনন্যা যে, কি খবর তোমার? গতকালের অনুষ্ঠানে আসলে না কেন? তা পাশে কে? ফাতিমা বেগমের বিরতিহীন প্রশ্নে অনন্যা নামের মেয়েটি আরেকটু কুটিয়ে নিল নিজেকে। ইতস্তত করে কিছু বলবার পূর্বেই মুশফিকা উত্তর দিল, অনন্যার হাজব্যান্ড। সে কি, ওর বিয়ে হয়ে গিয়েছে? কই, কিছু জানলাম না তো, এতদিন হলো এসেছে। ফাতিমা বেগমের প্রশ্নে বিরক্ত হলো মুশফিকা। বিরক্তি নিয়ে বলল, আহ মা, থামো তো। তোমার ছেলের বিয়ে হয়েছে কজন জানতো? ওদেরও তেমন। তুমি এসব বাদ দাও। আমি ওদের ডেকেছি, প্রয়োজন আছে। খাবার বারো, খেতে দাও ওদের। পাশ থেকে অনন্যা বলে উঠল, না না আপু, আমরা খেয়ে এসেছি। মুশফিকা অনন্যার কথা আমলে নিল না, বলল, জানি কি খেয়েছ। চিন্তায় মেয়ের মুখ শুকিয়ে ফেলেছে, আবার বলছে খেয়ে এসেছে। কেন, এই বাসায় খেলে সমস্যা হবে? প্রত্যুত্তরে অনন্যা আমতা আমতা করে বলল, না না আপু। তাহলে এসো, খাওয়ার পরে বাকি কথা হবে। অগত্যা অনন্যা আর তার স্বামী খেতে বসলো। গিয়ে ভাজা পরোটা আর গরুর কলিজা ভুনা সকালে ব্রেকফাস্ট। একটু ওয়েলি, কিন্তু মেহমান থাকায় এটাই শর্টকাটের মধ্যে সহজ মনে হয়েছে ফাতিমা বেগমের। কিচেন থেকে পরোটা ভাজার সুঘ্রাণ আসছে। গরম গরম পরোটা পরিবেশন করা হচ্ছে। এতক্ষণ চুপচাপ থাকা ছেলেটি গপাগপ মুখে পরোটা মুখে পুরে নিচ্ছে। তা থেকে অনন্যার শুকনো মুখখানা আরো শুকিয়ে গেল। মানুষটা টাকার অভাবে না জানে কয় বেলা ঠিকমতো পেট পুরে খায়নি। বাকিরা এখনো ঘুম থেকে ওঠেইনি। মুশফিকা ওদের স্পেস দিয়ে সরে গেল। আরাম করে খাক, রাত করে ঘুমানোর জন্য বেশ বেলা করে উঠেছি অনুজা। চোখ কষলে ভালো করে তাকাতেই নজরে আসলো আনিশা। সে নিশ্চিন্তে ফোনে কার্টুন দেখছে। অনুজা প্রথমে অবাক হলো, অনিজা ফোন পেল কোথায়? মস্তিষ্কে প্রশ্ন উকি দিতেই শুধালো, কি রে, কখন উঠেছিস? আমাকে ডাকিসনি কেন? ফোন পেলি কোথায়? ইছান দিয়েছে? অনিশা বিরক্তি নিয়ে তাকিয়ে রইল বোনের দিকে। হয়তো বোনের এত প্রশ্ন সে বিরক্ত হয়েছে। পরক্ষণেই বলল, ক্ষুধা লেগেছে? অনুজা পুনরায় শুধালো। অনিশা মাথা নাড়ল, অর্থাৎ হ্যাঁ। অতঃপর অনুজা অনিশাকে কোলে নিয়ে বিছানা ছাড়ল। বোনকে ফ্রেশ করে নিজেও ফ্রেশ হয়ে নিল।
তারপর ইজহানকে ডেকে তুলে অনিশাকে নিয়ে রুমে ছাড়ল। ড্রয়িং রুম আর ডাইনিং পাশাপাশি, পরিচিত দুটো মুখ চোখে পড়তেই চলমান পা দুখানা স্থির হলো অনুজার। পরক্ষণে অবাকতার রেশ কাটিয়ে হেঁটে গেল অনন্যার কাছে। ভালো আছো আপু? ইমতিহান ভাইয়া আপনি কেমন আছেন? অনুজার উপস্থিতি ও প্রশ্নে খাওয়া থেকে মুখ ফিরিয়ে দুজনে অনুজার দিকে তাকালো। অনুজার চোখে মুখে হাসি খুশি ভাব। অনন্যা মুচকি হেসে বলে, এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি খবর? চলছে আলহামদুলিল্লাহ। কখন এলেন? আমাকে একটু ডাকবেন না? কিছুক্ষণ আগেই এসেছি। পাশ থেকে জবাব দিল ইফতিহান। অনুজাকে দেখে মুশফিকা টেলিভিশন দেখা বন্ধ করে এগিয়ে গেল ডাইনিংয়ে। অনিশা উদ্দেশ্য করে বলল, ঘুম ভাঙলো ছোট আপু? অনিশা ছোট্ট করে জবাব দিল। অনুজা খালি চেয়ারে অনিশাকে বসিয়ে দিল। মুশফিকা প্লেটে পরোটা কলিজা ভুনা বেড়ে দিলে অনুজা অনিশাকে খাইয়ে দিতে লাগলো। টুকটাক কথা চলল সকলের সাথে। ঘড়ির কাঁটায় যখন ঠিক 10টা বেজে 15 মিনিট তখনই এক এক অনুজা খালি চেয়ারে অনিশাকে বসিয়ে দিল। মুশফিকা প্লেটে পরোটা কলিজা ভুনা বেড়ে দিলে অনুজা অনিশাকে খাইয়ে দিতে লাগলো। টুকটাক কথা চলল সকলের সাথে। ঘড়ির কাঁটায় যখন ঠিক 10টা বেজে 15 মিনিট তখনই এক এক করে সকলে ড্রয়িং রুমে উপস্থিত হলো। আইরিন রহমান এসেছেন, ফাতিমা বেগম, রমিজ উদ্দিন, ইজহান, ছোট্ট আরু, এমনকি জামিলার মাও। সকলের মুখভঙ্গি সিরিয়াস। সকলের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল অনন্যা। ইমতিহান চোখের ইশারায় সাহস জোগালো। অনন্যা নিজেকে স্বাভাবিক করে বলতে শুরু করলো, আমাদের জন্যই আজ ইসহান ভাইয়া আর অনুজার এই অবস্থা। আসলে ইসহান ভাইয়া আর অনুজার মধ্যে যাই থাকুক, প্রেম ঘটিত কিছু ছিল না। থাকলে আমি অন্তত জানতাম ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক। ছোট বোনের মতো দেখি ওকে, তেমনি ইসহান ভাইয়ার সাথে ভালো সম্পর্ক। ইসহান ভাইয়া এমনিতেই খুব বিশ্বাসী মানুষ। বিপদ আপদে যতবার দেখেছি না করেনি কখনো। তাই আমার জীবনে গুরুত্বপূর্ণ কাজেও ভাইয়ার সাহায্য চাইলাম। অনুজাকেও বললাম আমাদের বিয়েতে সাক্ষী লাগতো। তাই আমার তরফ থেকে ইসহান ভাইয়াকে আর আমার এক বান্ধবীকে বলেছিলাম। আমাদের বিয়ের পরে ওরা বেরিয়ে পড়েছিল, কোথায় গিয়েছিল জানি না। পরে বাড়িতে আসার পর রাতে মা বলছিল অনুজাকে ইসহান ভাইয়ার সাথে বিয়ে দিয়ে দিয়েছেন। বাবাও সেখানে ছিলেন। বিশ্বাস করুন আঙ্কেল আন্টি, আমি যদি জানতাম আমার জন্য ওদের এই অবস্থা হবে কখনোই ডাকতাম না। আপনাদেরকে কে কি বলেছে জানি না, বিয়েটা আমার সাথে ওর হয়েছিল। ইসহান ভাইয়া আর অনুজা শুধু আমার শুভাকাঙ্ক্ষী হিসেবে ছিল, এর বেশি কিছু না। ওদের হঠাৎ বিয়ের কথা শুনে নিজেকেও দোষী মনে হচ্ছে। প্লিজ ওদের উপর রাগ অভিমান রাখবেন না। এখানে ভুল বুঝাবুঝি ছাড়া আর কিছুই না। মাঝখানে রমিজ উদ্দিন হঠাৎ গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, তুমি মা বাবাকে না জানিয়ে কিভাবে বিয়ে করলে? তাদের কথা একবার চিন্তা করে দেখছো? ভেবেছি আঙ্কেল, বলতে সংকোচ লজ্জা লাগলেও না বলে থাকতে পারছি না। ইমতিয়ানের সাথে আমার কলেজ থেকে সম্পর্ক, এখন ভার্সিটিতে পড়ছি। ওকে ভীষণ ভালোবাসি আমি এবং ইমতিহানও, কিন্তু ওর পড়াশোনা শেষ না হওয়ায় বাসায় বিয়ের কথা বলতেও পারছি না। বাবা আমাকে কিছুতে বেকার ছেলের হাতে তুলে দিবেন না। ভালোবেসেছি একজনকে, অথচ বিয়ে করব অন্য একজনকে, এই আমি ভাবতেও পারি না। শুধুমাত্র ও বেকার বলে ওকে আমি কেন ছেড়ে দিব? সারা জীবন বেকার থাকবে না, চাকরি ঠিকই করবে, কিন্তু আমরা আমাদের হারিয়ে ফেলবো। তাই সাহস করে বিয়ে করে ফেলেছি। সম্পর্ক যখন শুধু প্রেমের ছিল তখন হারিয়ে যাওয়ার ভয়টাও ছিল প্রবল। এখন একটা শক্ত জোরালো সম্পর্কে আছি, ইনশাল্লাহ ভাঙার ভয় করছি না। তবে আম্মুকে আমি বলে দিয়েছি। আম্মু প্রথমে খুব ভেঙে পড়েছিলেন, কষ্ট পেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে মেনেও নিয়েছেন। তবে আব্বু কিছুই জানে না এই বিষয়ে। আঙ্কেল, আপনারা আমাকে খারাপ বেয়াদব ভাবতেই পারেন। আমার আব্বু আম্মুকে যেমন ভালোবেসেছি এই ছেলেটাকেও ভালোবাসি। আব্বু আম্মুকে যেমন ছাড়তে পারবো না, ওকেও না। আশা করি বুঝবেন সবাই। অনন্যা কথার ইতি টেনে ঘন ঘন শ্বাস নিল। হাঁপিয়ে গিয়েছে সে। অনুজা গ্লাস ভর্তি পানি এগিয়ে দিল। পুরোটা সময় অনন্যার হাত শক্ত করে ধরেছিল ইমতিহান। রমিজউদ্দিন বললেন। ইমতিহান প্রত্যুত্তরে শান্ত স্বাভাবিক স্বরে বলতে শুরু করলো। রমিজউদ্দিন বললেন, বুঝেছি তোমার কথা, বড় সাহস নিয়ে পা বাড়িয়েছো। তা বাবা, তোমার বাড়ি কোথায়, থাকো কোথায়, তোমার মা বাবাকে কিছু বলেছো? ইমতিহানের চোখ ভর্তি
পানি টলমল করছে। ধরা গলায় বলল, আঙ্কেল, আমার বাবা একসময় সেনাবাহিনীতে চাকরি করতেন। বছর 5 আগে অবসর নেন। আগে আমরা ক্যান্টনমেন্টেই থাকতাম। পরবর্তীতে আব্বু আম্মুকে নিয়ে গ্রামে চলে যান। আব্বু মারা গিয়েছেন আজ 1 বছর হলো। আব্বু থাকতেই আমার একমাত্র বড় বোনকে বিয়ে দিয়ে গিয়েছিলেন। বর্তমানে মা বাড়িতে একা থাকেন। আমি ঢাকার একটা ম্যাচে থেকে পাবলিক ভার্সিটিতে এবার অনার্স ফাইনাল ইয়ারে পড়ছি। চাকরির চেষ্টা করছি, টিউশন পড়িয়ে নিজের খরচ চালাচ্ছি। বিয়ের খবরটা অবশ্যই আমার আম্মুকে জানিয়েছি আগেই। চাকরি পেলে আম্মুকে কাছে নিয়ে আসবো, আর বিয়ের প্রস্তাব নিয়ে ওর বাবার কাছে যাব। বিয়ের প্ল্যান ছিল না, কিন্তু ওর বাবা অর্থাৎ আঙ্কেল বেশ কয়েকবার পাত্রপক্ষ দেখিয়েছেন, তাই ঝুঁকি নিয়ে বিয়েটা করেই ফেললাম। এর আগে ওর প্রতি আমার অধিকার না থাকলেও এখন তো আছে। রমিজউদ্দিন মাথায় হাত বুলিয়ে দিলেন ইমতিহানের। বুঝলাম। এই যুগের ছেলেমেয়েরা ঝুঁকি নিতে চায় না। নিশ্চয়ই সিদ্ধান্ত যখন নিয়েছো, ভাবনা চিন্তা করে নিয়েছো। পরবর্তীতে কোনো প্রয়োজন পড়লে আমার কাদা পুত্রকে না রেখে আমার কাছে এসো। ঘরে তোমার কে আছে না আছে জানি না, কোনো প্রয়োজন পড়লে আমার স্বর্ণাপন্ন হইও। বুঝেছো ছেলে? আমাদের ধর্মে তো পায়ে হাত দিয়ে সালামের নিয়ম নেই। যদি থাকতো অবশ্যই আপনাকে সালাম করতাম আঙ্কেল। আমার বাবা মারা যাওয়ার পরে এতটা জোর দিয়ে কেউ আমাদের পাশে এগিয়ে আসেননি। লুকিয়ে ঝুঁকি নিয়ে বিয়ে করলেও সংসার জীবন অবশ্যই সবার দোয়া নিয়েই করবো ইনশাআল্লাহ। আমি কৃতজ্ঞ থাকবো, দোয়া করবেন আঙ্কেল। আমি যেন মৃত্যুর প্রতি যথেষ্ট সম্মান মর্যাদা আজীবন অক্ষুণ্ণ রাখতে পারি ইনশাআল্লাহ। তারপর গম্ভীর কণ্ঠে বসে থাকা আইরিন রহমানকে উদ্দেশ্য করে বললেন, ভুলটা বুঝলাম আফা, আপনিও বুঝেছেন হয়তো। এমনভাবে খবরটা কানে গেলেও না চাইতেই কঠোর হয়ে পড়েছিলাম। আপনার যা বলার বলুন, কিন্তু এটা যেন বলবেন না বৌমাকে আপনার কাছে রাখবেন। ও এখানেই থাকবে, আপনি 4 তলায় আছেন, ও 5 তলায় থাকবে। এটুকু শুধু ব্যবধান। আমার মুশফিকার বিয়ের পরে ঘর আমার আলো শূন্য হয়ে পড়েছে। কন্যা হলো ঘরের প্রদীপ। এটা যেভাবেই হোক হয়েছে, আমার ঘরের মেয়ে হয়ে এসেছে। ঘর শূন্য করে আর যেতে দিচ্ছি না। ওর কোনো কিছুর অভাব হবে না। আইরিন রহমান হেসে দিয়ে বললেন, আমার বলার আর বাকি রাখলেন কোথায়? ভুল বুঝে যা করেছে তার ভক্তিভোগু অনুজা ইসমাইল, ওদের কাছেই শোনা হোক ওরা কি চায়। রমিজউদ্দিন ছেলের দিকে ব্রু কুচকে তাকিয়ে আছেন। ফাতেমা বেগম তড়িঘড়ি করে ইমতিহাজ, কিছু বলার আছে তোর? অনুজা মা, তুমি কিছু বলবে? অনুজার নিরুত্তর। ইজান কিছুক্ষণ ইতস্তত করে বলল, এখন আর কি বলবো, যা হওয়ার তা তো হয়েছেই। এসব কথা এখন থাক। ফাতেমা বেগম ছেলের কথায় সম্মতি জানিয়ে বললেন, থাকুক এসব কথা, যা হওয়ার হয়ে গেছে, ওরা স্বাভাবিক আছে। সময়টা বিকাল আসরের পরে। ফাতেমা বেগম এক হাতে তসবিহ জপছেন, আরেকটি হাত ইজহানের মাথায়। সে পাশেই বসায়। সে পাশেই সোফায় শুয়ে কুশনের ওপর মাথা রেখে চোখ বুজে আছে। ফাতেমা বেগম ছেলের চুল টেনে দিচ্ছেন। টুকটাক গল্প হচ্ছে মা ছেলের মধ্যে। অনুজা গিয়ে কিচেনে বিকেলের জন্য কিছু নাস্তা বানাতে, যদিও ফাতেমা বেগম নিষেধ করেছিলেন। বলেছিলেন, তোমার কিছু করতে হবে না, সারা দুপুর পড়েছো, এখন একটু রেস্ট করো। অনুজা শাশুড়ি মায়ের নিষেধাজ্ঞা অমান্য করে বলেছিল, না আম্মা, আমি পারবো, সমস্যা নেই। রান্না বান্না করতে আমার খারাপ লাগে না। তারপর আর ফাতেমা বেগম কিছু বলেননি। আসরের নামাজ আদায় করে সোফায় বসে তসবিহ জপছেন। ইজান হঠাৎ বলে উঠল, আচ্ছা আম্মা, আব্বাকে কে বলেছিল আমি একটা মেয়েকে নিয়ে কাজী অফিসে গিয়েছি বিয়ে করতে? আর কেই বা বললো বিয়ে করে বউ নিয়ে পালিয়েও যাচ্ছি? এসব বানোয়াট কথা কিভাবে বলে মানুষ? ফাতেমা বেগম প্রত্যুত্তরে বলল, কাজী অফিসের খবর দিয়েছে জাফর নামের লোকটা, ওই যে তোর বাবার সাথে আগে শেয়ারে ছিলেন না। আর তোরা যে পালিয়ে যাচ্ছিস এ খবর দিয়েছে আমার এক দূর সম্পর্কের আত্মীয় ভাবি। হঠাৎ করে ফোন দিয়ে বলছেন। এদিকে তোর আব্বাও ওই খবর শুনে তড়িঘড়ি করে বাসায় ফিরে জানালাম। আমি তোর বাবাকে সবটা বললাম। তারপর তিনি বললেন, আইরিন, আফাকে একটা ফোন দাও। ফোন, মেয়েটা কোথায় এখন? শুধু শুধু অন্যের কথায় সন্দেহ করতে পারি না। আইরিনকে ফোন দিয়ে জানলাম অনুজা বাসায় নেই, দুপুরের পরে অনন্যার সাথে বেরিয়েছে। হঠাৎ করে এভাবে ফোন দিয়ে জিজ্ঞাসা করায় ও কিছুটা অবাক হয়েছিল। বারবার জিজ্ঞাসা করাতে ওকেও বলে দিলাম। তারপর আর কি, তোর বাবা গিয়ে তোদের নিয়ে এলো। তারপর কোনো কথা না শুনে বিয়ে দিয়ে দিলেন। আচ্ছা সত্যি করে বলতো, তোরা কোথায় যাচ্ছিলি? মেট্রো রেলে। অনুজা বলেছিল ও নাকি এখনো মেট্রো রেলে ওঠেনি, ওদিকটায় আর কখনো যায় না যায়, তাই আমি নিয়ে যেতে চেয়েছিলাম। ওদের সাথে আমাদের সম্পর্ক ভালো। টেস্টের আগে আন্টি ওকে কিছুদিন পড়ালেন আমার কাছে। সেক্ষেত্রে এইটুকু বন্ধুসুলভ সম্পর্ক থাকা কি অন্যায় আম্মা? কিন্তু এর বেশি কিছুই ছিল না।
ভাবিনি ওভাবে কখনোই। তবে আইরিন আন্টি এতটা চটে যাবেন ভাবতে পারিনি আমি। বাবারে, এত অল্প বয়সে বিধবা হয়েছে, ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে একা থাকে, একে তো সঙ্গী হারা। তার উপর ছেলে মেয়েদের সঠিকভাবে মানুষ করার চিন্তা মাথার মধ্যে, নিজের হাতে সবটা করে। এমন কথা শুনে ও মেজাজ ঠিক রাখতে পারেনি। সেদিন অনুজাকে নিয়ে যখন কোচিংয়ে গিয়েছিলি, ও এসেছিল, কান্নাকাটি করলো, বারবার বলল, কি ভুল করলাম আপা? মেয়েটার কাছে অপরাধী হয়ে গেলাম। আমি ঠিকমতো খেয়াল রাখতে পারলাম না। মানুষটাকে কি জবাব দেবো আমি? কত করে বুঝিয়ে শান্ত করলাম, একমাত্র ছেলের বউ, তাকে কি যে সেভাবে রাখতে পারি? রানীর হালাতে থাকবে আমার ঘরে। এইঝান শোয়া থেকে উঠে বসলো, মায়ের দিকে ফিরে হেসে দিয়ে বলল, দেখি তোমার রানী সাহেবা কি রান্না বান্না করছেন, সেই কখন গিয়েছে? অনুজা ব্যস্ত হাতে রান্না করছে। 3 চুলার গ্যাস স্টোভে চা পাতা ফুটছে, বড়া ভাজা হচ্ছে আর ফ্রেঞ্চ ফ্রাই। কোমরে কারোর হাতে স্পর্শ কেঁপে উঠল অনুজা, চিৎকার দিয়ে বলে উঠল, কে কে? ভয় কাঁপছে মেয়েটা, হাতের বন্ধন আরো শক্ত হলো, গলায় ঠোঁট ঠেকিয়ে নিশালো কণ্ঠে বলল, এত ভয় কেন ষোড়শী? আমি ছাড়া কে আছে এভাবে ধরার? নাকি আমার স্পর্শ মনে থাকছে না? অনুজা নিজেকে ধাতস্থ করে বলল, ছাড়ুন তো, ঢং দেখাতে হবে না। দেখি সরেন, দুধটা উতলে উঠছে, হিট কমাতে হবে। ইঝান অনুজাকে ছেড়ে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে। তোমার ভাজা কত দূর? সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। এই তো, চুলারগুলো নামিয়ে নিলেই হয়ে যাবে। ইঝান কথা না বাড়িয়ে ট্রে নিয়ে আসলো, কাপে চা ঢেলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো হাফ প্লেটে উঠিয়ে নিল। অনুজা গরম ডালের বড়া প্লেটে উঠিয়ে ট্রে সাজিয়ে বলল, এইগুলো নিয়ে যেতে পারবেন না? আমি এদিকটা গুছিয়ে আসছি। ইঝান অনুজার ঘামে ভেজা কপালে ঠোঁট ছুঁয়ে বলল, অবশ্যই রানী সাহেবা। ইঝান আর দাঁড়ালো না, ট্রে হাতে করে ড্রয়িং রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। অনুজা সেদিক তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, বেডা মানুষ এমন খবিস টাইপের কেন হয়? অপ্রত্যাশিতভাবে আজ বিকেলের নাস্তায় রমিজউদ্দিনও হাজির হয়েছেন। চায়ের চুমুক দিয়ে তৃপ্তিতে চোখ বুজে ফেললেন। গরম গরম ডালের বড়া এক কামড় দিয়ে বললেন, মাশাআল্লাহ, মা জননীর হাতের চা তো বলাও তো জবাব নেই। এত সুন্দর রান্না জানো, আগে জানতাম না তো। মাশাআল্লাহ। শ্বশুর বাবা থেকে প্রশংসা বাক্য শুনে অনুজা মুচকে হাসল। ফাতিমা বেগমও বললেন, অনেকদিন পরে এমন সুন্দর ডালের বড়া খেলাম। বেসন দিয়ে পেঁয়াজু খাওয়ার যুগে এখন আর ডালের বড়া কেউ খেতেই চায় না। ঠিক এভাবে আগে আমার মা বানাতো। তুমি বোধহয় শিলপাঠে বেটেছ, তাই না? তা এ রান্না কোথায় শিখলে মা? দাদুর থেকে। আগে যখন গ্রামে যেতাম, দাদু ডালে খুদ বেটে আতপ চালের গুঁড়ো মিশিয়ে বানাতেন, এতে বেশি মুচমুচে হয়। আব্বুর খুব পছন্দ ছিল। ইঝান এক পিস ফ্রেঞ্চ ফ্রাই সসে চুবিয়ে এক বাইট নিয়ে বলল, এটাও তো ভালো বানিয়েছো। সবার এত এত প্রশংসায় অনুজার খুব খুশি খুশি লাগছে। ঠিক এভাবেই তার বাবা বলতেন। বাবার কথা মনে পড়তে দীর্ঘশ্বাস নির্গত হলো। অনুজা নিজেকে স্বাভাবিক করে ফাতিমা বেগমের উদ্দেশ্যে বলল, আজ রাতে আমি রান্না করি আম্মা। ফাতিমা বেগম পুত্র বইয়ের আবদার নাকচ করে বললেন, একদমই নয়, তুমি মাগরিবের নামাজ শেষে সোজা পড়তে বসবে। কোনো কাজ নয়, আর 2 দিন বাদে পরীক্ষা, এসবের দরকার নেই। অনুজা বলল, জামিলা খালা গ্রামের বাড়িতে গিয়েছেন, আপনার হাঁটুতে ব্যথা, এই অবস্থায় কিচেনে দাঁড়িয়ে রান্না করা ঠিক হবে না। তার চেয়ে বরং আমি রান্না করি, রাত্রে পড়তে বসবো ইনশাল্লাহ। রমিজউদ্দিন ডালের বড়ার শেষ পিসটি মুখে নিয়ে বললেন, বেশ তো কর। আজ কি রান্না করবে আমার মা জননী? অনুজা লাজুক হেসে বলল, সারপ্রাইজ আব্বা। রমিজউদ্দিন হেসে দিলেন। চোখের কোণায় দুটো ভাঁজের সৃষ্টি হলো। স্ত্রীর দিকে তাকিয়ে বলল, বুড়ো বয়সে এরকম সারপ্রাইজ পেলে মন্দ হয় না। কি বলো ফাতু? ফাতিমা বেগম রাগান্বিত স্বরে বললেন, খবরদার আমাকে ফাতু বলবেন না। ওদিকে, আসসালামু আলাইকুম ম্যাম, দয়া করে বলবেন আপনার বাসার অ্যাড্রেসটা কি? 10 নম্বর গেটের বা পাশের 3 নম্বর বাড়িটা। আননোন নাম্বার থেকে ফোন আসতেই দ্বিধাদ্বন্দ্ব নিয়ে রিসিভ করেছিল ইসরাত। ফোন কানে দিতেই উক্ত কথাগুলো কানে ভেসে আসলো। অবাক হলো সে তো কোনো অর্ডার করেনি। ওপাশ থেকে পুনরায়, হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছেন? বলতেই ভাবনায় সুতো কাটলো ইসরাতে। উত্তর দিল, জি হ্যাঁ। ওপাশ থেকে ফের বলল, তাহলে গেট থেকে পার্সেলটা রিসিভ করুন, আমি নিচে দাঁড়িয়ে আছি। ইসরাত এক প্রকার বিস্ময় নিয়ে নিচে এলো। পার্সেল হাতে ডেলিভারি ম্যান দাঁড়িয়ে আছেন। ইসরাত যেতেই পার্সেলটি হাতে নিয়ে তিনি চলে গেলেন। বেশ বড়সড় সাইজের পার্সেল নিয়ে সোজা নিচের রুমে চলে এলো। ভাগ্যিস
আজকে সে ছাড়া বাড়িতে কেউ নেই? না হলে কি জবাব দিত আম্মুকে? সে তো অনলাইনে কোনো কিছু অর্ডারই করেনি। বিষয় নিয়ে পার্সেলটি খুলতে লাগলো ইসরাত। মনের মধ্যে কত শত ভাবনা এসে জড়ো হচ্ছে। পার্সেল খুলতেই এক এক করে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট নজরে আসলো। একটা কাস্টমাইজ করা ডায়েরি, মলাটে দোলনায় বসা একটি মেয়ের ছবি, বোঝা যাচ্ছে আঁকা অথবা প্রিন্টের। তার উপর গোটা গোটা অক্ষরে লেখা তোমায় দেখার দিনগুলো। বাসন্তী রঙের একটা জামদানি শাড়ি, পায়েল, দুমুট লাল হলুদ চুড়ি, বেলি ফুলের গাজরা, ম্যাচিং হিসাব, সঙ্গে বেশ কিছু ফুলের পিন, আংটি। প্রত্যেকটা জিনিস ইসরাতের খুব পছন্দ হলো। পার্সেল বক্স পুরোটা ফাঁকা করতেই একটি ভাঁজ করা কাগজ পেল। তাতে লেখা, ষোড়শী কিশোরী, সামনে পরীক্ষা, 10 বছরের সংগ্রাম। আশা করি নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন। আপনার জন্য ছোট উপহার ষোড়শী, মনোযোগ দিয়ে পড়াশোনা করুন। আমাদের আবার দেখা হবে কোনো এক প্রহরে। আইমান। পরিচিত নামটি চোখে পড়তেই ঠোঁট কোণে হাসি ফুটে উঠল ইসরাতের। মনে মনে বলল, যাক, স্যামপুরুষ তাহলে ভোলেনি আমায়। এই উপহার সামগ্রী শাড়ি যেদিন আমাদের দেখা হবে সেদিন পরবো। স্যামপুরুষ, আমি অপেক্ষা করব। ডায়েরিটা রেখে বাকিগুলো খুব যত্ন করে আলমারিতে তুলে রাখলো। অতঃপর কলমদানি থেকে একটা কলম নিয়ে ডায়েরিতে লিখতে শুরু করলো মনের অব্যক্ত কথন। আলমারির জামা কাপড়গুলো বড্ড এলোমেলো হয়ে থাকায় মুশফিকা সবগুলো জামা কাপড় বের করে ভাঁজ করতে বসেছে। আরও গিয়েছে দাদির কাছে। সে বেশ কিছুদিন হয়েছে দাদুর কোলের মধ্যে গিয়ে ঘুমিয়ে থাকে, ডাকলেও আসে না। এ নিয়ে কিঞ্চিত মন খারাপ মুশফিকার। এত ছোট মেয়ে মায়ের কাছে থাকে না, অথচ দিব্যি দাদির কোলে পড়ে এত ছোট মেয়ে মায়ের কাছে থাকে না, অথচ দিব্যি দাদির কোলের মধ্যে পড়ে থাকে। কিছুক্ষণ আগেই মায়ের সাথে কথা হয়েছে তার। আজ নাকি অনুজা রান্না করছে রাতের খাবার। মা, বাবা, ভাই, ভাবি সবাই মিলেমিশে ভালো থাকলেই তার আলাদা শান্তি লাগে। নিজের আপনজন রেখে অন্যত্র থেকে সারাক্ষণ মন কেমন করে তাদের জন্য। মুশফিকা এক মনে কাপড় গোছাচ্ছিল। সালাম দিয়ে হঠাৎ করে রুমে প্রবেশ করলো আহিদ। আরু কোথায়? মুশফিকা সালামের জবাব দিয়ে বলল, আজ এত তাড়াতাড়ি চলে আসলে যে? আহিদ হাতের ব্যাগগুলো বিছানায় রেখে মুশফিকাকে আলিঙ্গনে আবদ্ধ করে বলল, ভালোই তো। আরু শোনা আমাদের স্পেস দিয়ে, বুঝলে? ওর হয়তো ভাই বোনের দরকার। দাদুর কাছে? মেয়েটা কি হয়েছে বলতো? এত ছোট মেয়ে আমার কাছে না থেকে এখনই দাদুর কাছে থাকা শিখছে। সমস্যা কি আরু? বড় হয়েছে না? মুশফিকা এই ঝটকায় আহিদের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, আর ওর কথা না চাই, এই মতলব পারছো তাহলে? সেসব বুঝে কাজ নেই আমার। নতুন মেহমান আসলে সমস্যা কোথায় মুশফিকা? সবে দিনে পা রাখলো মেয়ে, এতই যখন দরকার তুমি পেটে রাখলেই পারো। তখন বুঝবে কত গমে কত আটা। তোমার বিবেক কম আহিদ। সবে আরও 3 বছর হলো। সিজারিয়ানের সময় কোমরে দেওয়া ইঞ্জেকশন, সুস ফোটানোর ব্যথাটা আমি আজও অনুভব করি আহিদ। তুমি বুঝবে না, এক ফোঁটাও না। 10টা মাস পেটে রাখা যে কত কষ্ট সে তুমি বুঝবে না। কারণ পেটে তো তোমার পেটে নয়, ছিল আমার পেটে। মাত্রারিক তো মুড সুইং, মর্নিং সিকনেস, তীব্র ঘ্রাণ শক্তি, এসব একটা মানুষকে কতটা কষ্ট দেয় জানো? কষ্টের কথা বাদ দিলাম, এখন একটা বেবি নিলে ঠিক মতো আরুর খেয়াল রাখতে পারবো বলো? আমার নিজেরই তো তখন আলাদা যত্নের প্রয়োজন পড়বে। ও মাতৃ স্নেহ থেকে কিছুটা হলেও বঞ্চিত হবে। ওর মধ্যে একটা শূন্যতা তৈরি হবে। ওর মনে হবে ওর ভাই বা বোন এসে ওর জায়গা দখল করে নিয়েছে, ওকে কেউ ভালোবাসে না। তখন পুরো পরিবারের কেন্দ্রবিন্দু হবে নিউবর্ন বেবি। জানো, একবার শুনেছিলাম ভদ্রমহিলা গ্যাপ না দিয়ে বেবি নেওয়াতে সবার আকর্ষণ গিয়ে পড়ে ছোট বেবির উপর। 5 বছরের মেয়ের চেয়ে পূর্বের ন্যায় আদর ভালোবাসা থেকে কিছুটা হলেও বঞ্চিত হয়েছিল। কিভাবে যেন ওর মনে হয়েছিল মা আর ওকে ভালোবাসে না। অপ্রত্যাশিতভাবে ছোট বেবির উপর ওর হিংসারক্ত মনোভাব তৈরি হয়ে গিয়েছিল। একদিন ভদ্রমহিলা বাচ্চাটিকে বিছানায় শুয়ে রেখে কোথাও একটা গিয়েছিল। তখন সেই সুযোগে ওনার 5 বছরের মেয়েটা বিছানা থেকে বাচ্চাটাকে মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়েছিল। সদ্য জন্ম নেওয়া বাচ্চা, ফলে মৃত্যুই হয়েছিল ওর পরিণতি। বুঝতে পারছো? আমাদের আরও যে ওই রকম হবে না তার কি গ্যারান্টি আছে? বাচ্চাদের মন হয় কোমল। ছোট বয়সে যদি সেই কোমল হৃদয় ব্যথার আঁচল রাখে তখন সেটা চিরস্থায়ী থেকে যায়, গেঁথে থাকে মনে। আমাদের আরও আর একটুকু বড় হোক, তখন আল্লাহ চাইলে ওর ভাই বোন আসবে। আহিদের মুখ শুকিয়ে গিয়েছে। সে এভাবে কখনো ভেবে দেখেনি। পুরুষ মানুষের বোঝার কথাও না। অনুভব না করলে বুঝবে কিভাবে? অপরাধ বোধে ছেয়ে গেল আহিদের উজ্জ্বল মুখখানা।
মুখ ফুটে কিছু বলল না, মনে হয়ে বসে রইল। মুশফিকা আহিদের মন খারাপ আজ করতে পারে। দ্রুত ছড়িয়ে ছিটিয়ে থাকা কাপড়গুলো গুছিয়ে আহিদের পাশে বসে বলল, রাগ করেছ আহিদ? তোমার উপর রেগে থাকার ক্ষমতা সৃষ্টিকর্তা হয়তো আমায় দেয়নি। সরি বউ, এভাবে কখনো ভেবে দেখা হয়নি। তুমি রাগ করো না। মুশফিকা আহিদের কাঁধে মাথা রেখে হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে বলল, রাগ করিনি। তুমি যখন আমায় বোঝো না তখন দুনিয়ার সবার চেয়ে বেশি অসহায় মনে হয়। আহিদ মুশফিকার চোখে মুখে চুমুর ফোয়ারা ছুটিয়ে বলল, চল আজ বাইরে ডিনার করি। ফাল্গুনের শপিংও তো করা হয়নি। আমি আম্মার কাছে যাচ্ছি, সবাই মিলে যাই, কি বলো? মুশফিকার জবাবের অপেক্ষা করল না আহিদ, দ্রু পায়ে বেরিয়ে গেল। কারণ সে জানে পিছন ফিরলে বিছানার বালিশ সব তার গায়ে লাগবে। টেবিলে লোভনীয় সব খাবারের আইটেম। ফাতিমা বেগম চেয়ার টেনে বসলেন। অনুজা এক এক করে খাবারের ডিশগুলো কিচেন থেকে এনে টেবিলে সাজিয়ে রাখছে। ফাতিমা বেগম শশার খোসা ছিলছেন। গরু চর্বিযুক্ত গোস্ত দিয়ে নরম করে খিচুড়ির সাথে বেগুন আর ডিম ভাজি। খাবারের ঘ্রাণে মোমো করছে চারপাশ। রমিজুদ্দিন এসে বসতেই অনুজা প্রথম ওনার প্লেটে খাবার বেড়ে দিলেন। ইজান বাসায় নেই, বন্ধুদের ফোন পেয়ে বেরিয়েছিল। বলে গিয়েছিল রাতে খাবার সময় উপস্থিত হবে। হঠাৎ অনুজা কিঞ্চিত চিন্তিত। খিচুড়ি গরম গরম না খেলে আসল স্বাদ পাওয়াই যায় না। এর মধ্যে কলিং বেল বেজে উঠল। অনুজা চিন্তার অবসান ঘটিয়ে নিয়ে গেল দরজা খুলতে। ইজানে হাস্যোজ্জ্বল মুখখানা নজরে আসতে অনুজার মুখখানাও খুশিতে ঝলমল করে উঠল। কিন্তু ফ্রেশ হয়ে ডাইনিংয়ে উপস্থিত হতেই মুখ চুপসে গেল ইজানের। ফাতিমা বেগমের পাশে বসতে আয়েশ করে বোনের রান্না করা খিচুড়ি খাচ্ছে অনিশা ইয়াস। মুখ ভোতা করে চেয়ার টেনে বসলো ইজান। অনুজা খাবার বেড়ে দিল। না, খাবারের স্বাদ লাগছে না। ইজান বিড়বিড় করে বলল, শালা শালি দুটোর বাসর ঘর যদি আমি পণ্ড না করেছি তাহলে আমার নামও ইজহান নয়, ধলু মিয়ার নাম ধারণ করব, এই আমি বলে রাখলাম। অনুজা ইজানের পাশে বসতেই খাচ্ছিল। ইজানের কথা শুনে হাসি পেলেও হাসি চেপে আস্তে করে বলল, সমস্যা নেই, আম্মু এসে ওদের নিয়ে যাবে। আম্মা গিয়েছিলেন সন্ধ্যায়, ওদের সাথে করে নিয়ে এসেছেন। ইজানের মুখে পুনরায় হাসি ফুটে উঠল। খিচুড়ি মুখে নিতেই এবার বেশ স্বাদ লাগলো। মাশাল্লাহ, খাবারে এবার স্বাদ বেড়েছে। শব্দ করে রমিজউদ্দিনের ফোন বেজে উঠল। ব্রু কুঁচকে গেল, বললেন, খাওয়ার সময় আবার কে ফোন করলো? রিসিভ করে কানে ধরলেন। এপাশ থেকে তিনি জবাব দিলেন। আচ্ছা, ফাতিমা বেগম শুধালেন, শাইলা আসছে ওর মেয়েকে নিয়ে, এখানে থেকে নাকি শহরের কোচিংয়ে পড়াবে। প্রত্যুত্তরে রমিজউদ্দিন বললেন। ছোট ফুপুর নাম শুনতে ইজানের মুখ আধার নেমে এলো। অনুজারও কেন যেন ভালো লাগলো না। বেশ সকাল সকাল ইজানের ছোট ফুপু শায়লা ও তার মেয়ে শর্মিলা এসেছে। অনুজা কোচিং থেকে ফিরেই নতুন মেহমানের মুখোমুখি হলো। ড্রয়িং রুমে ইজানের ছোট ফুপু বসে আছেন। ইজান অনুজাকে বাসায় নামিয়ে দিয়ে নিজ প্রয়োজনে কোথাও একটা গিয়েছে। মেহমান আসবে অনুজা আগে থেকেই জানতো, কিন্তু গ্রাম থেকে এত তাড়াতাড়ি এসে উপস্থিত হবে তা ছিল না জানা তার। বোরকা পরিহিত ঘাড়ে ব্যাগ ঝুলানো অনুজা ছোট ফুপু শাশুড়ির সামনে পড়ে কিছুটা বিড়ম্বনায় পড়ে গিয়েছে। আশেপাশে চোখ বলিয়ে কোথাও ফুপুর মেয়েকে দেখতে পেল না। ভদ্রমহিলা টেলিভিশনে ইন্ডিয়ান সিরিয়াল দেখছেন খুব মনোযোগ দিয়ে। কিচেন থেকে রান্নার সুঘ্রাণ ভেসে আসছে, অর্থাৎ রান্না বান্না চলছে। অনুজা কিছুটা ইতস্তত করে সালাম দিল। আসসালামু আলাইকুম। অনুজার উপস্থিতি ও সালামে কিছুটা নড়ে চড়ে উঠলেন শায়লা বেগম। চোখ ঘুরিয়ে অনুজাকে উপর নিচ পর্যবেক্ষণ করে জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। তা মাইয়া, তুমিই বুঝি আমাগর ইজানের বউ? অনুজা মাথা ঝাঁকালো, অর্থাৎ হ্যাঁ বলল। তারপর বলল, কেমন আছেন আন্টি? আছি আল্লাহর রহমতে ভালাই। শোনো মাইয়া, আমারে আন্টি ফান্টি কইবা না, ইহাজানের ফুপি লাগি, তাই তুমিও আমারে ফুপু কইয়াই ডাকবা, বুঝছো? তা তুমি বুঝি প্রাইভেট পড়ায় আসলা? কোন ক্লাসে পড়ো? শায়লা বেগমের একের পর প্রশ্নে অনুজা অস্বস্তিতে পড়ে গেল। একসাথে কেউ এত প্রশ্ন করে? অনুজা কোনো রকম জবাব দিল, জি আচ্ছা ফুপু। তারপর দ্রুত গতিতে নিজের রুমের দিকে হাঁটা ধরলো। অনুজা রুমে ঢুকে প্রচন্ড অবাক হলো। অচেনা অজানা একটা মেয়ের বিছানায় পায়ের উপর পা তুলে আরাম করে শুয়ে ফোন স্ক্রল করছে। অনুজাকে দেখে মেয়েটি বলে উঠল, ও তুমি তাহলে? ভালোই তো, আধিপত্য বিস্তার শুরু করে দিয়েছো।
তার নাম কি মেয়ে? অনুজার নতুন মেহমানের মুখ থেকে এহেন কথা মোটেও ভালো লাগলো না। ক্রোধে চোখ মুখ শক্ত হয়ে গেল। তার রুমে অনুমতি ব্যতীত কেউ ঢুকবে এটা সে একদমই সহ্য করতে পারে না। তার উপর এই মেয়ে তো বিছানা দখল করে বসে আছে। অনুজা কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনি রুম থেকে বের হয়ে গেলে ভালো হয়, আমি কাপড় বদলাবো। অনুজা চেয়ারের উপর ধপ করে ব্যাগটা রাখলো। মোটা বয়ে বেশ শব্দ তৈরি হলো তাতে। মেয়েটি চোখ মুখ শক্ত করে বলল, কি বললে তুমি? আমাকে বেরিয়ে যেতে বলো? এত সাহস তোমার? দুদিন এসে অধিকার দেখাতে এসেছো? কোন সাহসে? অনুজা শান্ত কণ্ঠে বলল, আমি মোটেও অধিকার এবং সাহস দেখাচ্ছি না। আপনার সঙ্গে আমার আজ প্রথম সাক্ষাৎ, সেখানে অধিকার দেখানোর কি আছে? আমি এ বাড়ির বউ আর আপনি ফুফু শাশুড়ির মেয়ে। কে কি সেটা আমার অজানা নয়। আপনি তখন থেকে আমার সাথে কঠিন স্বরে কথা বলছেন, বিছানায় হাত পা ছড়িয়ে বসে আছেন। আপনাকে এত সাহস কে দিয়েছে? নিজের লিমিটে থাক। চোখে কি দেখতে পান না আমি সবে কোচিং থেকে ফিরেছি, ফ্রেশ হব, আর আপনি কোথা থেকে এসে হুট করে রুম দখল করে মেজাজ দেখাতে চলে এসেছেন? আবার বলে তাকে কেন বেরিয়ে যেতে বলছি। হাউ ফানি। অনুজার কথার পিঠে আর কিছু বলার সাহস করল না মেয়েটি। গট গট শব্দ তুলে বেরিয়ে গেল রুম থেকে। অনুজা যেন ছাপ ছেড়ে বাঁচল। বসে লম্বা শ্বাস নিল কিছুক্ষণ, তারপর ফ্রেশ হয়ে মাথায় লম্বা করে ওড়না টেনে বেরিয়ে গেল রুম থেকে। উদ্দেশ্য কিচেনে। অনুজা কোনো দিকে না তাকিয়ে ড্রয়িং রুম পেরিয়ে সোজা কিচেনে চলে গেল। আর চোখে পুরোটা সময় তাকিয়েছিল শর্মিলা। ফাতিমা বেগম রান্না করছেন, কপাল ঘামে ভিজে গিয়েছে। অনুজা এগিয়ে এসে শুধালো, আম্মা আমার কিছু করা লাগবে? আপনার তো ঘেমে নেই একাকার অবস্থা। ফাতিমা বেগম পিছন ফিরে বললেন, আগুনের তাপে গরম লাগে, তার মধ্যে আমার আবার তাপ সহ্য হয় না, অল্পতেই ঘেমে উঠি। রান্না প্রায় হয়েই এসেছে, তুমি লেবু শসাগুলো কাটো, তাহলেই হবে। অনুজা বিনা বাক্যে শসার খোসা ছিলতে লাগলো। রান্না বান্না শেষ হতেই অনুজা ফাতিমা বেগমকে উদ্দেশ্য করে বলল, আম্মা আপনি বরং একটু রেস্ট করুন গিয়ে, আমি খাবারগুলো টেবিলে নিয়ে রাখছি। ফাতিমা ওড়না দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বললেন, পারবে? ভারী সব খাবারের ডিশ। অনুজা মৃদু হেসে বলল, এইটুকু আমি নিশ্চয়ই পারবো, আপনি গিয়ে বসুন, আমি খাবার সাজিয়ে ডাক দিব। আচ্ছা। ছোট্ট করে উত্তর দিয়ে ফাতিমা বেগম কিচেনে ছাড়লেন। খাবারের ঘ্রাণে ম ম করে চারপাশে। অনুজা পাতিল থেকে গরম পোলাও বড় একটা বোলে সাদা পোলাওগুলো বেড়ে নিল। এক এক করে খাবারের আইটেমগুলো টেবিলে এনে রাখলো অনুজা। সব শেষে বেগুন ভাজি আর লেবু শসার সালাদ। বেশ ভারী খাবারের আয়োজন করা হয়েছে। এ বাসায় সকালের নাস্তা হিসেবে রুটি, সবজি, ভাজি, ডিমের অমলেট আর চা করা হয়। মেহমান উপলক্ষেই আজ এত আয়োজন। অনুজার টেবিলে সব খাবার সুন্দর করে সাজিয়ে ফাতিমা বেগমকে ডাকতে গেল। ফাতিমা বেগম সবাইকে নিয়ে খেতে বসলেন। সবাই বসলেও অনুজা দাঁড়িয়ে এটা সেটা এগিয়ে দিচ্ছিল। তা দেখে ফাতিমা বেগম বললেন, তুমি দাঁড়িয়ে থেকো না, বসে পড়ো, বেলা হয়েছে অনেক, খেয়ে সোজা বই নিয়ে বসবে, এসবে তোমার সময় নষ্ট করা লাগবে না। অনুজা বলল, আব্বা খেতে আসবেন না? এখনো তো এলেন না। চলে আসবে, তুমি বসো, খেয়ে নাও। অনুজা শর্মিলার চোখাচোখি হতে একটা অদ্ভুত বিষয় খেয়াল করলো। শায়লা বেগম নিশ্চুপে খেলেও শর্মিলা কেমন বাঁকা চোখে তাকিয়ে আছে, যেন কত জনমের শত্রু সে। অনুজার কেমন খটকা লাগলো। সদ্য চেনা আত্মীয় কেন তার সঙ্গে এমন আচরণ করবে? মনের মধ্যে বহু ভাবনা চিন্তার উদয় হলো। হঠাৎ কলিং বেলের শব্দে অনুজার ভাবনা ব্যাঘাত ঘটলো। দ্রুত গিয়ে দরজা খুলে শ্বশুর আব্বা ও স্বামী সাহেবের মুখশ্রীর চোখে ভাসলো। মুচকি হেসে অনুজা সালাম জানালো। দুজনের একত্রে সালামের জবাব দিয়ে ভিতরে ঢুকলো। ফ্রেশ হয়ে ইঝান যখন খাবার খেতে বসলো, শর্মিলা আগ বাড়িয়ে বলে উঠলো, 8 চেয়ারের বড় ডাইনিং টেবিল। ফাতিমা বেগম, রমিজউদ্দিন, শায়লা বেগম, শর্মিলা ও অনুজার বসার পরেও 3টি চেয়ার খালি পড়ে আছে। শর্মিলা বসেছে টেবিলের বাম পাশে একটা চেয়ার খালি, আর অনুজার ডান পাশে 2টো চেয়ার খালি পড়ে আছে। ইঝান কিছু না বলে অনুজার পাশের খালি চেয়ারটায় বসে পড়ল। চেয়ার খানিকটা টেনে একদম অনুজার গা ঘেঁষে বসলো। শর্মিলা চুপসে যাওয়ার মুখের দিকে তাকিয়ে ইঝান হেসে দিয়ে বলল, তোর পাশে বসবো কেন? আমার বউ আছে না? রমিজুদ্দিন ছেলের কথাই কেসে উঠলেন।
অনুজা লজ্জায় মুখ নিচু করে ফেলল, কিন্তু ইজান নির্বিকারভাবে প্লেটে পোলাও নিয়ে রোস্টের পিস কামড়িয়ে খেতে ব্যস্ত। অনুজা কোচিং থেকে এসে লক্ষ্য করেছে ফাতিমা বেগম কেমন নীরব হয়ে আছেন, খুব প্রয়োজন ছাড়া কথা বলছেন না। এর মধ্যেই শায়লা বেগম বলে উঠলেন, তা ইজান আব্বা, আজকা বিকালে গিয়া শর্মিলারে ভর্তি করাই দিয়ে আসবা। কোচিং সেন্টার থেকে নিয়ে আসতে পারবা না, দিয়ে আসবা আর নিয়ে আসবা, সমস্যা হইব? ইজান প্রত্যুত্তরে বলল, সরি ছোট ফুপু, আমি একবেলাও যেতে পারবো না। আমার অনুজাকে কোচিং নিয়ে যেতে হয়, নিয়ে আসতেও হয়। ভার্সিটি খোলা, আমার দিনকাল খুব ব্যস্ত, কাউকে আনা নেওয়ার দায়িত্বে আমি নেই। আজকে উঠলেন শায়লা বেগম, বললেন, সে কি কথা, তোমাগো ভরসায় এইখানে আইলাম, এখন একই কথা কও। আমার মাইয়া চিনবে কেমনে এলাকা একা? তোমার বউ তো ঢাকার মাইয়া, সব চিনে জানে। আমার ভোলা ভালা মাইয়াটা একা চলবার পারবো না তো। ও ভাইজান, ইজান কি কয়? আপনার মেয়ে ভোলাভালা হলে ঢাকায় পড়তে আসার সাহস করে কিভাবে? এরপর যখন ভার্সিটিতে চান্স পাবে তখন নিজেরটা নিজেরই তো করতে হবে। আপনার মেয়ে তো কচিঘুকি নয়। আপনাদের আমি আসতে বলিনি, নিজের ইচ্ছে এসেছেন। যা করবেন নিজের ইচ্ছাতেই করবেন আশা করি। আমাকে এসবে জড়াবেন না, আমার নিজের পড়াশোনা আছে, হাজারটা ব্যস্ততা আমার। ইজানের কঠিন জবাবের পিঠে কিছু বলার সাহস করল না শায়লা বেগম। ভাইয়ের দিকে কাদো কাদো মুখে তাকিয়ে রইল। রমিজউদ্দিন হতভম্ব হয়ে বসে রইলেন। তিনি ইজানকে কখনো এতটা কঠোর হতে দেখেননি। বোনের উদ্দেশ্যে বললেন, আরো যাওয়া লাগবে না, গাড়ি থাকবে গ্যারেজে, ড্রাইভার নিয়ে আসবে, দিয়ে আসবে। এসব নিয়ে এত কথা কি আছে? মাঝখানে শর্মিলা বলে উঠল, এখানে পড়তে এসেছিস, সব অলিগলি চিনতে নয়, যতটুকু চেনার জানা ড্রাইভারকে বললেই চিনিয়ে দিবেন। ইজানের কথায় পুনরায় দমে গেল শর্মিলা। কথোপকথনের পুরোটা সময় জুড়ে ফাতেমা বেগম নীরব ছিলেন। তিনি একটি কথাও বলেননি। সবার আগে শর্মিলা উঠে চলে গেল। একে একে সবার খাওয়া শেষ হতেই অনুজা একটু থালা বাসন কিচেনে নিয়ে যেতে লাগলো পরিষ্কার করার জন্য। শায়লা বেগম পানদানি থেকে পান বানিয়ে মুখে পুরে নিলেন। বিপরীতে ফাতেমা বেগম বসা। অনুজা পিকদানি রেখে গেলেও শায়লা বেগম পানের পিক ফেলবেন ঝকঝকে টাইলসের মেঝেতে। পানির লাল রঙা রসে মাখামাখি হয়ে আছে মেঝে। ফাতিমা বেগম তা দেখে বললেন, এটা তুমি কি করলে? পিকদানি রেখে দিয়েছে, দেখতে পাওনি? শায়লা বেগম দাঁত বের করে হেসে বললেন, দেখবার বাড়ি নাই, মায়ারা কইব না? বলার কি আছে, চোখের সামনে তো জল জল করছে। নিজের বাড়ির সিমেন্টের মেঝেটা চকচকে ঝকঝকে তকতকে করে রাখো। এখানেই আসলেই শুরু হয় যত বাহানা। শোধরাবে না, তাই না? শায়লা বেগম চোরের মতো এদিক সেদিক তাকিয়ে ভাইকে খুঁজলেন, তারপর ইতস্তত করে বললেন, কি যে বলেন না ভাবি, আপনাদের কথা কত বলি বাড়ি। শর্মিলা তো মামা মামি বলতে পাগল। শোনো শায়লা, মেয়েকে পড়ানোর জন্য নিয়ে এসেছো, আমি কিছু বলছি না। কি করেছো আর কি করনি সবটা আমার অক্ষরে অক্ষরে মনে আছে। ভাইয়ের বাসায় এসেছো, আশা করি তার মান বজায় রাখবে। তোমার মেয়েটা যেন আমার ওইটুকু ছেলের বউয়ের সাথে কোনো রকম বাজে ব্যবহার চেষ্টা যেন না করে। নিজেদের মান নিজেদের বজায় রাখা শিখতে হয়। গম্ভীর কণ্ঠে নিজের কথার ইতি ঘটিয়ে ফাতিমা বেগম ড্রয়িং রুম ছাড়লেন। সেদিকে তাকিয়ে শায়লা বেগম নাক মুখ কুচকে বিড়বিড় করে বললেন, একা খাইয়া তেল জমছে শরীরে। মায়াদারে একবার গসাই দিতে পারলে তোমার দেমাগ দেখবো। তোমার একরত্তি ওলার বউরে তাড়াইতে আমার বেশিক্ষণ সময় লাগবো না। ভালোই তো বশ করেছো ইনজান ভাইকে। বউয়ের কথা ছাড়া বাকি দুনিয়ার কথা তার কানে যায় না। তা কি দেখিয়ে বশ করলে? শহরের মেয়েদের তো আবার কোনো ঠিক ঠিকানা নেই, আছে শরীর, দেখাতে পারলেই বাসে। অনুজা সিংকে প্লেট ধুচ্ছিল। শর্মিলার কথায় রাগে অনুজার মাথা ফেটে যাওয়ার জোগাড়। পিছন ফিরে বলল, আমার জামাইকে আমি বশ করব না তো কি পাশের বাড়ির আরেকজন করব? একমাত্র বউ হই, নিশ্চয়ই সে আমার কথায় আগে শুনবে। আপনি বোধহয় চোখ থাকতেও অন্ধ সাচ্ছেন। আপনার সম্পর্কে তার কাছে আমি একটা কথাও বলিনি, আর না বলার সময় পেয়েছি। ওড়না ছাড়া মামা ভাইয়ের সামনে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন, আবার আমাকে বলছেন শরীর দেখাতে পারলেই বাঁচি। আপনার সাহস দেখে অবাক না হয়ে পারছি না। আপনার সাথে আমার আজই দেখা হলো, অথচ আপনার রিয়াকশন এখন যেন আমি কত কালের শত্রু। আমার তো মনে হয় আপনি নিজের শরীর দেখিয়ে বেড়াচ্ছেন। নিজেকে ঠিক করুন, তারপর আমাকে উপদেশ দিতে আসবেন।
শর্মিলা হিসিয়ে বলল, শত্রু নয় তো কি, তোমার জন্য এ বাড়ি সংসার হাতছাড়া হয়ে গিয়েছে। ইনজান ভাই আমার হয়নি, তোমাকে কি আমার ফুলের মালা দিয়ে বরণ করা উচিত? শর্মিলার কথায় অবাক হলো অনুজা, বিস্ময় নিয়ে শুধালো, কি বলতে চাইছেন আপনি? আপনার কি ক্ষতি করেছি আমি? শোনো মেয়ে, তোমাকে বলতে আমি বাধ্য নই, তবে শুনে রাখো, তোমার পীড়িতের স্বামীর সাথে আমার গভীর সম্পর্ক ছিল। বিয়ে হওয়ার কথা ছিল আমার, কিন্তু হয়ে গেল তোমার সাথেই। এই শরীরে নিশ্চয় বশ করেছো। শর্মিলার লাগাম ছেঁড়া কথায় অনুজার যেন পা থেকে মাটি সরে গেল। একটু একটু পাতালে ঢুকে যেতে লাগলো সে। কি শুনলো সে? পরক্ষণেই ফল কাটার ছুরিটা হাতিয়ে নিয়ে শর্মিলার উদ্দেশ্যে বলল, ছুরি দেখেছিস বজ্জাত বেহায়া মেয়ে? এসব বলতে লজ্জা করে না? এক চিমটি সম্মানও তুই ডিজার্ভ করিস না। তোর কাছে শরীরের মূল্য নাই থাকতে পারে, কিন্তু আমার কাছে বহু মূল্যবান। আমার চোখের সামনে থেকে সরে যা, ছুরি দিয়ে কেটে টুকরো টুকরো করে ফেলবো। ইজান ফোন স্ক্রল করছিল, ফোন থেকে নজর সরিয়ে প্রত্যুত্তরে বলল, টেবিলের উপর নীল রঙের ফাইলের মধ্যে প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড রাখা ছিল। সেই ফাইলটা কি আপনি কোথাও রেখেছেন? কই না তো, অন্য কোথাও রাখবো কেন? ভালো করে খুঁজে দেখ, টেবিলের কোনো ড্রয়ারে আছে নাকি। আমি ভালো করে খুঁজে তবেই আপনাকে জিজ্ঞেস করেছি। অন্য কোথাও রাখতে পারো, আলমারি, ড্রেসিং টেবিলের ড্রয়ারে আছে কিনা দেখো, ম্যাট্রেসের তলায়ও থাকতে পারে। কি অদ্ভুত কথা বলছেন আপনি? এইখানে সেখানে কেন রাখবো? পড়াশোনার জিনিস কেন এদিকে সেদিকে রাখবো? যাবে কোথায়? এবার নড়ে চড়ে উঠল ইজহান, নিজের রুমের সব কোণায় খুঁজলো, কিন্তু কোথাও নীল রঙা ফাইল আর প্রয়োজনীয় কাগজপত্র মিলল না। চিন্তায় অনুজার মুখ রক্তশূন্য হয়ে গেছে। এসব কাগজপত্র ছাড়া তো পরিষ্কার হলেই ঢুকতে দেবে না। ডুকরে কেঁদে উঠল অনুজা। সন্নিকটে পরীক্ষা, তার মধ্যে এ কি হেন কর্মকাণ্ড? ইজহান জিজ্ঞাসা করলো, রুমে কেউ এসেছিল? আমি কোচিং থেকে ফিরে দেখলাম আপনার কাজিন বিছানার উপর হাত পা ছড়িয়ে শুয়ে আছে। এছাড়া আর কাউকে দেখিনি। তাছাড়া সে যাবার সময় হাতও খালি ছিল। ইজহান চোখ মুখ শক্ত করে বলল, সে কেন এই রুমে আসবে যার তার প্রবেশ আমি পছন্দ করি না। অনুজা ফোরন কেটে বলল, এককালের গভীর প্রেমিকা যে সে হয় কি করে? সে তো পরম ভালোবাসার আত্মীয়, তাই না? ইজহান ঘাড় কাত করে অনুজাকে পরখ করলো। কি অদ্ভুত! এই তো একটু আগে কেঁদে কেটে একাকার করে ফেলেছিল, অথচ এখন কেমন আয়েশ করে খোঁজা দিচ্ছে। ইজহান প্রত্যুত্তরে বলল, কে প্রেমিকা? ঢং করেন? আপনার ছোট ফুফুর মেয়ের সাথে যে এক সময় গভীর প্রেম ছিল সেটিকে ভুলে গিয়েছেন? কোন কালে? ওর সাথে আমার সেভাবে দেখা হয়নি। দাদু থাকতে বছরে একবার গ্রামে যাওয়া হতো। দাদু মারা যাওয়ার পর গ্রামে যাওয়া হয় না, প্রায় 3 বছর হতে চলল। ওরাও আমাদের বাসায় খুব একটা আসে না। ফ্রেন্ড লিস্টে একসময় ছিল, কিন্তু ওর বেহায়ার নির্লজ্জ স্বভাবের জন্য এখনও ও আমার ব্লক লিস্টে। এসব কে বলে তোমাকে? এত ভুলোমন কেন আপনার? সে নিজেই বলেছে, এবং সে এটাও বলেছে আমি আপনাকে শরীর দেখিয়ে বশ করেছি। আমার জায়গায় তার থাকার কথা ছিল, আমি তার শত্রু। আর কি বলেছে ও? এরপর অনুজা শর্মিলার সাথে এই পর্যন্ত হওয়া সব কথোপকথন ইজহানকে খুলে বলল। ইজহান জিজ্ঞাসা না করলেও বলতো, কেননা সে মোটেও অন্যায় সহ্য করতে রাজি নন। আর শর্মিলা তো সব সীমা অতিক্রম করে ফেলেছে। সব কথা শুনে ইজহান ক্রোধে ফুঁসতে লাগলো। ইজহান হন হন করে বেরিয়ে যেতে নিলে অনুজা গিয়ে আটকালো তাকে। শান্ত স্বরে বলল, শুনুন, মাথা গরম করবেন না। রেগে গিয়ে কিছু করা বা বলা উচিত নয়। আগে আমার প্রয়োজনীয় কাগজপত্রগুলো খুঁজি, তারপর এসব নিয়ে আলোচনা করা যাবে। ইজহান অনুজার থেকে নিজেকে সারিয়ে নিয়ে বলল, তুমি জানো ও কত বড় বেয়াদব? ওর মা আম্মা যখন গ্রামে থাকতেন, আব্বা তখন কলেজের শিক্ষক ছিলেন, ব্যবসা শুরু করেননি। তখন আম্মাকে কত জ্বালিয়েছে, কষ্ট দিয়েছে। তখন বুবু খুব ছোট ছিল, আমি এসব দেখিনি। আমার জন্ম এই শহরেই। তারপর ওদের সাথে আমরা সবাই স্বাভাবিক ব্যবহার করি। ওই শর্মী আমাকে আকার ইঙ্গিতে বোঝাতো সে আমাকে পছন্দ করে। আম্মা এজন্য গ্রামে যাওয়াই বাদ দিয়ে দিলেন। একদিন ছোট পোশাক পরে ইনবক্সে ছবি দিয়েছে। কত বড় বেশরম বুঝতে পারছো? ওর মা দাদুর মুখে চুনকালি মাখিয়ে ভেগে গিয়েছিল এক মচির ছেলের সাথে। পরে দাদু বেঁচে থাকতেই দাদু বাড়ির পাশে ওদের একটি বাড়ি তৈরি করে দেওয়া হয়, আর চাষাবাদের জন্য কিছু জমি। আব্বু প্রত্যেক মাসে খরচ পাঠায়। ছোট কাকু বড় ফুপু ওদের নামও শুনতে পারে না, কিন্তু আমার আব্বা তো দয়ার সাগর, ফেলতে পারেন না বোনকে। অথচ দেখো কতটা জঘন্য মনোভাব ওদের।
তোমার প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ডও নিয়েছে আমি নিশ্চিত। তুমি বই খাতা গুছিয়ে নাও, আমি আসছি এখনই। ইঝান আর দাঁড়ালো না, হন হন করে বেরিয়ে গেল। অনুজাও ইঝানের পিছু নিল। ইঝান সোজা মায়ের রুমে নক দিল। ভিতর থেকে ফাতেমা বেগম বললেন, এসো। ইঝান মায়ের রুমে ঢুকেই বলল, গেস্ট রুমে গিয়ে ছোট বউর ব্যাগ সার্চ করো আম্মু। রমিজউদ্দিন চেয়ারে গা এলিয়ে বসেছিলেন। ছেলের কথা শুনে অবাক হয়ে বললেন, কি যাতা বলছো? ব্যাগ কেন সার্চ করবে? কারণ আপনার ছোট বোনের আদরে বাদর হওয়া মেয়েটি অনুজার ফাইলে থাকা প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড ফাইল সহ হাফিস করে ফেলেছে। ছোট, তুমি শিওর ও করেছে এসব? ইঝান এক এক করে সব খুলে বলল মা বাবাকে। সব শুনে ফাতেমা বেগম শুধু স্বামীর দিকে শান্ত চোখে এক পলক তাকালেন। ইঝান আবার বলা শুরু করলো, আম্মা গিয়ে স্বাভাবিকভাবে বলবে আমি অনুজাকে ওর মায়ের বাসায় রেখে আসবো, সামনে পরীক্ষা, আমি চাচ্ছি না ওর পড়াশোনায় কোনো ক্ষতি। ফাতেমা বেগম স্বামীর উদ্দেশ্যে বলেন, আমার ঘরে বউ কেন যাবে? যদি কারো যাওয়ার হয় তবে যাবে আপনার বোন ভাগ্নি। অনেক সহ্য করেছি বেয়াদবি, আপনি বলুন এসব কার সহ্য হয়? অতটুকু মেয়ের সাথে একই রূপ ব্যবহার। আপনি যদি এর যোগ্য বিচার না করেন, আমি এক কাপড়ে আপনার বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। স্ত্রীকে বরাবরই শান্তশিষ্ট দেখে এসেছেন রমিজউদ্দিন। আজকের মতো অশান্ততাকে এত বছরেও বিবাহিত জীবনে দেখেননি তিনি। চুপ থেকে বললেন, আমি দেখছি। তোমার কোনো ক্ষতি করেছি বলে তো মনে পড়ে না, তাহলে এসব নোংরামি করে কেন? নিজ মন মানসিকতার প্রমাণ দিচ্ছ শায়লা। ফাতেমা বেগমের রাগান্বিত কণ্ঠস্বরের প্রশ্নে বাক্যে কিঞ্চিত কেঁপে উঠল শায়লা বেগম। সামনে তাকিয়ে দেখলেন রমিজউদ্দিন আর ইঝান দাঁড়িয়ে, সকলের মুখ থমথমে। শায়লা বেগম আমতা আমতা করে প্রত্যুত্তরে বললেন, এসব কি কইতেছেন ভাবি? আপনারা কেন আমার ক্ষতি করবেন? আমি বা কি নোংরামি করলাম? ফাতেমা বেগম রাগে ফোঁস করছেন। ফের রাগান্বিত কণ্ঠে বললেন, জানো না এমন কিছু তো তুমি করনি, জেনে শুনে করেছো। নাটক কেন করছো? আমি বা তোমার ভাই কখনো বলেছি তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব? শায়লা বেগম এবার সকলের থমথমে মুখের কারণ বুঝতে পারলেন। রেগে মেয়ের দিকে তাকালেন। শর্মিলা ভাবলেশহীন ভাবে দাঁড়িয়ে আছে, এসবে কিছুই তাকে ছুঁইছে না। শায়লা বেগমের নীরবতায় ফাতেমা বেগম আবার তাকে প্রশ্নবিদ্ধ করলেন, তোমার মেয়ের সাহস হয় কি করে আমার ছেলে বউয়ের সাথে এত অসভ্য ভাষায় কথা বলার? পালিয়ে গিয়ে মুচির ছেলের সাথে বিয়ে করেছো, না খেয়ে দিনাতিপাত করো, কেউ খোঁজ খবর রাখে না। এই মানুষটা বাড়ি তৈরি করে, মাসের খরচ দিয়ে বাদরকে মাথায় তুলে দিয়েছে নাকি? তুমি যে ব্যবহার আমার সাথে করেছো তা কি আমি ভুলে গিয়েছি ভেবেছো? আমার বিবাহিত জীবন বিস্ময় করে ফেলেছিলে তুমি। ননদ নয়, সাক্ষাৎ ডাইনি রূপে আমার জীবন নষ্ট করে উঠে পড়ে লেগেছিলে। তবুও মেয়েকে শহরের কোচিংয়ে পড়াবে, তাই কোনো রকম আপত্তি করিনি। তোমার সাহস হয় কি করে এইসব দিবা স্বপ্ন দেখার? তোমার মেয়েকে এত সাহস কে দিয়েছে? তুমি এবং তোমার মেয়ের মতো বাকিদেরও নোংরা ভাবো কোন সাহসে? তুমি শরীর দেখিয়ে আমার ছেলেকে বশ করেছে, তাই না? এসব কি ধরনের কথা? অনুজার জায়গায় তোমার মেয়ে থাকার কথা ছিল, এসব কেন বলবে সে? এত বড় সাহস ও কার থেকে পায়? শায়লা বেগম নাক মুখ কুঁচকে জবাব দিলেন, এই ছোট মানুষ আমি ভুল করেই ফেলছে, তার জন্য আপনি এইভাবে বলবেন? আমার মায়ার মতো ভালো মায়া কই পাবেন আপনি? ফকিন্নির বাচ্চারে বলার বউ কইরা আনছেন, জীবনে কিছু পাইবেন? ফুফু, আপনি সব সীমা অতিক্রম করে ফেলেছেন। আম্মা, এই মহিলাকে এখনই বাড়ি থেকে তার বেয়াদব মেয়ে নিয়ে বেরিয়ে যেতে বলো, না হলে আমি কি করব নিজেও জানি না। ওদের এত সাহস হয় কি করে আমার বউয়ের সম্পর্কে এমন কথা বলার? ইঝানের বর্জ্য কণ্ঠে শর্মিলা লাফিয়ে উঠল ভয়ে। এতক্ষণ নীরব দর্শকের ভূমিকা পালন করা রমিজউদ্দিন গম্ভীর স্বরে বলে উঠলেন, চুপচাপ ব্যাগপত্র গুছিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যা, অনেক হয়েছে। আর না। নাকের পানি চোখের পানি এক করে শায়লা বেগম বলেন, এসব আপনি কি কইতেছেন ভাই? মা পোলার কথা শুই না বোন ভাগ্নিকে তাড়াই দিবেন? আল্লাহ সইবে না ভাইজান, আপনি এমনি করে বলতে পারলেন? পারলাম, এর থেকেও কঠিন এবং কঠোর হওয়া উচিত ছিল। আমার ঘৃণা হচ্ছে তুই আমি একই মায়ের পেটে বেড়ে উঠেছি, এখনই বেরিয়ে যা। কোনোদিনও যদি এমুখো হয়েছিস সোজা পুলিশে দিব। পেছন থেকে দুপা এগিয়ে এলো ইঝান, চোখ লালচে রং ধারণ করেছে। পূর্বের ন্যায় চিল্লিয়ে বলে উঠল, তোর সাহস দেখে আমি অবাক না হয়ে পারি না। এখনো মুখে মুখে তর্ক করছিস? তুই কি ভেবেছিস ইনবক্সে দেওয়া সেসব ফটো আমি কাউকে দেখাইনি? সবই আম্মা জানেন। তোর নোংরামি সম্পর্কে অবগত না করলেই নয়, অন্যকে বশ করতে শরীর বানিয়েছিস সেটাই কর। এটা ভদ্রলোকের বাসা,
কোনো প্রস্টিটিউটের এখানে কোনো স্থান নেই? ইজান, তুমি চুপ করো। পিছন থেকে রমিজুদ্দিনের শান্ত কণ্ঠে বলার কথায় দমে গেল ইজহান। ইজহান বাবার দিকে ফিরে বলল, ওকে বলুন অনুজার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড কোথায় রেখেছে সেগুলো যেন দিয়ে বের হয়। শর্মিলা বিছানার নিচ থেকে ফাইল সহ কাগজপত্র বের করে দিল। ইজহান সেগুলো নিয়ে হনহন করে বেরিয়ে গেল রুম থেকে। শায়লা বেগম রাগে ফুঁসতে ফুঁসতে ব্যাগ গোছাতে লাগলেন। এরপর রমিজুদ্দিন নিজে ওদের বের করে দিয়ে মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দিলেন। আর একটি কথাও বলার সুযোগ দিলেন না। স্ত্রীর উদ্দেশ্যে বললেন, আমাকে বেশি করে লিকার দিয়ে 1 কাপ চা বানিয়ে দাও তো ফাতেমা, মাথাটা ধরেছে। ফাতিমা বেগমের চোখ মুখ থমথমে। অযথা চিৎকার চিল্লাচিল্লি করা তার স্বভাবে নেই। চুপচাপ শান্ত থাকতেই পছন্দ করেন তিনি। কিন্তু চুপ থেকে অনেক অন্যায় তিনি সহ্য করেছেন। তবে আজকে চুপ থাকলে একটি এতিম মেয়ের সাথে অন্যায় করা হতো। চুপচাপ গিয়ে স্বামীর মহাদয়ের জন্য চা করে নিলেন। ইজি চেয়ারে গা এলিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছেন রমিজউদ্দিন। ফাতিমা বেগম সশব্দে চায়ের কাপটি রেখে বললেন, মন খারাপ লাগছে? রমিজউদ্দিন চোখ বন্ধ করেই জবাব দিলেন, না, আমি ভাবতেও পারছি না আমার বোনটি এমন হবে। মেয়েটাকেও কি বাজে শিক্ষা দিয়েছে। দুদিনের দুনিয়া। আমি জোর ঝামেলা চাই না। আমি কখনোই চাই না আমার ঘরে এসে পরের মেয়েটি কষ্ট পাক। তোমার সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধ কোনোটাই আমি করতে পারিনি। জানি না কতটা কষ্ট পেয়েছো। বোনের অন্যায় মনে না রেখেও যোগাযোগ স্থানীয় রেখেছি। আর সেই বোন কিনা এমন দ্বিধা স্বপ্ন দেখে মানুষ এত স্বার্থপর হয় কি করে ফাতেমা? রমিজউদ্দিনের কণ্ঠে অসহায়ত্বের ছাপ। ফাতিমা বেগম স্বামীর হাত দুটো মুঠো বন্দি করে প্রত্যুত্তরে বলেন, আমার কথা ছাড়ুন। আপনি এবং ছেলে মেয়ে নিয়ে আমি সুখে আছি, এতে শত খুশি আলহামদুলিল্লাহ। মন খারাপ করবেন না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। নিন, চাটা পান করুন, ঠান্ডা হয়ে যাবে। ফাতিমা বেগম নিজেই চায়ের কাপ এগিয়ে দিলেন। রমিজউদ্দিন উঠে বসলেন। স্ত্রীর হাত থেকে চায়ের কাপ হাতে নিয়ে এক চুমুক দিয়ে বললেন, চাটা তুমি বরাবরই ভালো বানাও ফাতেমা। স্বামীর প্রশংসায় লাজুক হাসেন ফাতিমা বেগম। বয়স 50-এর কোঠা পেরোলেও গাল দুটোতে লজ্জার লালচে আভা ধারণ করল। অনুজা টেবিলে মাথা ঠেকিয়ে বসে আছে। ইছান এসেই ওয়াশরুম থেকে চোখে মুখে পানির ছাপটা দিয়ে এসেছে। মাথায় যে খুন চেপেছে তাতে নিজেকে আটকে রাখা কঠিন হয়ে পড়েছিল। বড় বড় শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করলো। এরপর গুটি গুটি পায়ে অনুজার সন্নিকটে এসে দাঁড়ালো। চোখ খানিক বাদে বাদে কেঁপে কেঁপে উঠছে। ইছান যা বোঝার বুঝে গেল। একটানে অনুজাকে দাঁড় করালো। নিজের দিকে মুখ ঘুরিয়ে শুধালো, কষ্ট হচ্ছে? চোখে চোখে কান্নারা লেপ্টে আছে সযতনে। বহুক্ষণ কান্নার ফরে চোখ দুটো ফুলে লাল হয়ে গিয়েছে। স্থির এমন এলোমেলো রূপ ইছানকে আবারও মুগ্ধ করলো। দুষ্টু হেসে বলল, কান্নারাও আমার থেকে ভাগ্যবান। আমার কিশোরীর কত কাছে গিয়ে লেপ্টে আছে দেখো, অথচ আমার মানুষটা আমার থেকে কত দূরে। সে কেঁদে কেটে ভাসিয়ে ফেলছে, অথচ আমি কিছুই করতে পারছি না নিজের সাথে ঠিক কান্নার মতো জড়িয়ে নিতে। এ অন্যায় কি ক্ষমার যোগ্য ষোড়শী? অনুজা ওড়নার কোনা দিয়ে চোখ মুখ মুছে ফেললো। এখানে প্রেমময় বাক্যে পাত্তা না দিয়ে বিষণ্ণ কণ্ঠে শুধালো, আমার জন্য আজ আপনাদের নিজেদের মধ্যে এত ঝগড়া ঝামেলা হয়ে গেল। আমার খুব খারাপ লাগছে, বিশ্বাস করুন আমি এমনটা চাইনি। অনুজার এলোমেলো চুলগুলো এক হাতে ঠিক করে দিয়ে ইছান বলে, তোমার কিছু চাইতে হবে না। কর্মফল ভোগ করেছে, এর জন্য তুমি কেন মন খারাপ করছো? কাল পরীক্ষা, এখন পড়তে বসো। আজে বাজে চিন্তা মাথাতেও আনবে না। কুকুর কামড়ালে কুকুরকে ঠিকই আমরা কামড় দিতে পারি না, কিন্তু লাঠি দিয়ে সরিয়ে কিংবা আঘাত তো করতেই পারি, তাই না? ওর এত বড় সাহস, আমার বউয়ের সম্পর্কে এত বড় কথা বলে। ওকে আস্ত রেখেছি, এটাই অনেক। হাত মুখ ধুয়ে পড়তে বসো, আমি একটু বেরোচ্ছি। অনুজা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ইছান অনুজার চোখে মুখে চুমু দিয়ে ওয়ালেটটা নিয়ে বেরিয়ে গেল। পেছনে রেখে গেল প্রেয়সীর হাসি মাখা মুখখানা। দিবালোকে আধার কেটে স্নিগ্ধ সুন্দর আলো ফুটেছে। আধারে ঢেকে থাকা পৃথিবীর আলো পেয়ে ঝলমলিয়ে উঠলেও অনুজার মুখে হাসি নেই। ফ্যাকাশে বিষণ্ণ মুখমণ্ডল। বুকের মধ্যে টিপ টিপ করছে, ঢিপ ঢিপ করছে, বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে। পরীক্ষার টেনশনে চোখ মুখ শুকিয়ে গিয়েছে। শেষ রাতেই ঘুমের আরাম ত্যাগ করতে পড়তে বসেছিল, এখনো এক মনেই পড়ছে। ইছান দুমগ ধোয়া ওঠা গরম কফি নিয়ে এলো। সেও অনুজার সাথেই জেগে রয়েছে, তদারকি করছে বইয়ের পড়াশোনা। অনুজার দিকে কফি মগ বাড়িয়ে দিয়ে বলে, চিল, এত টেনশন করলে যা পড়েছ সেটাও ভুলে যাবে। চিন্তামুক্ত মন পরীক্ষার জন্য বেটার।
এত টেনশনের কি আছে? তোমার যতটুকু সামর্থ্য তুমি চেষ্টা করে যাবে। ফলাফল দান করা তো মহান সৃষ্টিকর্তার হাতে। ইজানের মোটিভেশনে অনুজার মধ্যে পার্থক্য লক্ষ্য করা গেল না। সে আগের মতোই বিষণ্ণ মুখে বসে আছে। কফি মগ ইজানের থেকে দিয়ে চুমুক দিল, তারপর ছোট্ট করে জবাব দিল, ইনশাল্লাহ। কফি খাওয়া শেষে ইজান বলল, এখন পড়াশোনা বন্ধ করো, 8টা বেজে গেছে। তৈরি হয়ে খেয়ে বেরোতে হবে। পরীক্ষা কেন্দ্রে যেতে কমপক্ষে 20 মিনিট লাগবে। প্রথম দিন সিট খুঁজতে হবে, তাই আগেই বেরিয়ে পড়া ভালো। অনুজা বলল, তৈরি হতে 10 মিনিটের বেশি লাগবে না, কিন্তু আমার কিছু খেতে ইচ্ছে করছে না। কেমন বমি বমি লাগছে, কিছুই ভালো লাগছে না। ইজান অনুজার সন্নিকটে গিয়ে দাঁড়ালো, কপালে গলায় হাত ছুঁয়ে তাপমাত্রা চেক করলো। না, ঠিকই আছে। অনুজাকে চেয়ার থেকে উঠিয়ে নিজের মুখ বরাবর দাঁড় করিয়ে বলল, এসব টেনশনের জন্য হচ্ছে। পরীক্ষার সময় বুবু এমন করতো। এত টেনশন করিও না। টেনশন করলেও যে প্রশ্ন আসার সেটাই আসবে, না করলেও সেটাই আসবে। তাই উচিত নয় কি মনকে ফ্রেশ রাখা? আম্মু বলেন মনে মনে দোয়া কালাম পড়ে আল্লাহকে স্মরণ করা উচিত, এতে মন শান্ত থাকে। প্রত্যুত্তরে অনুজা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। হঠাৎ করে ইজান বলে উঠল, দেখি বুকে এসো তো মেয়ে। অনুজা ইজানের কথা বুঝতে না পেরে তাকিয়ে রইল তার মুখের দিকে। ইজান হেসে ইশারা করতেই অনুজা ঝাঁপিয়ে পড়ল ইজানের বুকে। ইজান দুপা পিছিয়ে গেল অনুজার আক্রমণে। অনুজাকে 2 হাতে আগলে নিয়ে শুধালো, টেনশন কমেছে? প্রত্যুত্তরে অনুজা বলল, শান্তি লাগছে। আচ্ছা, প্রিয়জনের বুকে মাথা রাখলে এত শান্তি লাগে কেন? মনে হয় জনম জনম এভাবে কাটিয়ে দেওয়া যেত। যাদের আমার মতো কিউট ড্যাশিং একটা হ্যান্ডসাম হাজবেন্ড নেই, তাদের টেনশন কি করে কমবে শুনি? ইজান অনুজার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে জবাবে বলল, ওদের কথা চিন্তা না করলেও হবে। আমি খাবার নিয়ে আসছি, ততক্ষণে তুমি তৈরি হয়ে নাও। অনুজা তড়িঘড়ি করে স্কুল ড্রেস হিজাব পরে তৈরি হয়ে নিল। ইজান প্লেট ভর্তি ভাত মাংসের তরকারি নিয়ে এসেছে। অনুজা ভাতের পরিমাণ দেখে বিস্ময় নিয়ে শুধালো, এত ভাত কে খাবে? ইজানের নির্বিকার উত্তর, কে আবার? তুমি? দেখি বিছানায় শান্ত হয়ে বসো, আমি খাইয়ে দিচ্ছি। মাংসের ঝোল দিয়ে ভাত মাখিয়ে অনুজাকে খাইয়ে দিতে লাগলো ইজান। অনুজার কয়েক লোকমা নিয়ে আর খেতে পারল না, তার পেট ভরে গিয়েছে। তারপর বাকিটা ইজান খেতে নিলে অনুজা হতভম্ব স্বরে জিজ্ঞেস করে, আমার এটো ভাত আপনি খাবেন? সমস্যা আছে? না, কিন্তু ঘৃণা লাগবে না? ঘৃণা কেন লাগবে? যেখানে আপাতমস্তক পুরোটাই তুমি আমার, সেখানে তোমার এটো ভাত আমি খেলে ঘৃণা কেন লাগবে? এতে ভালোবাসা বাড়ে জানো? অনুজা দুদিকে মাথা নাড়িয়ে বোঝালো, জানি না। অনুজা এক এক করে শ্বশুর শাশুড়িকে বলে ইজানের সাথে বেরিয়ে পড়ল। ফাতিমা বেগম গায়ে মাথায় হাত বুলিয়ে কপালে চুমু দিয়ে দোয়া করে দিয়েছে। রমিজুদ্দিনও দোয়া করে পরীক্ষার সালামি হিসেবে হাতে 1000 টাকার 2টো নোট গুঁজে দিয়েছেন। এরপর মায়ের ফ্ল্যাটে গিয়ে মায়ের কাছে দোয়া চাইতে গেল অনুজা। সাথে তিনিও যেতেন, কিন্তু ছোট্ট ইয়াসের শরীর ভালো না, জ্বর ঠান্ডা, তাই ইজানি নিষেধ করে বলেছিল সে সব দেখবে, চিন্তা করতে হবে না। অনিশা অনুজাকে 1 প্যাকেট ক্যাডবেরি দিতে বলল। অনুজা অনিশার কপালে চুমু দিয়ে বলল, দোয়া করিও আপা। আইরিন রহমান জোর করে 8 গ্লাস দুধ খাইয়ে দিলেন। ইজান তারা দিতেই বেরিয়ে পড়ল তারা। গাড়িতে চেপে বসতেই অনুজার বই খুলে বসলো। 20 মিনিটে অনেকগুলো টিক চিহ্ন পড়া যাবে। ইজান অনুজার পাশে। ড্রাইভার মাঝারি গতিতে গাড়ি চালিয়ে গন্তব্যস্থল যাচ্ছেন। পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতেই ইসরাতের সাথে দেখা হয়ে গেল। ওর মায়ের সঙ্গে এসেছে। ইজানের সাথে প্রথম আলাপ ইসরাতের আম্মু। পরিচয় করিয়ে দিলে কুশল বিনিময় করল ইজান। ভেতরে ঢোকার মিনিট খানিক আগে মুশফিকা এসে পৌঁছালো। 2টো বড় সাইজের ক্যাডবেরি অনুজা ও ইসরাতে হাতে দিয়ে বলল। তারপর সকলের চোখ এড়িয়ে ইসরাতে কানে কানে বলল। ইসরাত হতভম্ব অবাক চোখে তাকাতেই মুশফিকা হেসে ইশারা করতে ইসরাতের চোখে পড়ল রোদ চশমায় আটা শ্যাম বর্ণের সে গম্ভীর মুখখানা। রক্ত ছলকে উঠল যেন। বেশিক্ষণ দেখা হলো না তার। ঘন্টার আওয়াজ কানে বাজতেই তড়িঘড়ি করে ভিতরে ঢুকে পড়তে হলো। প্রবাদে আছে, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় এবং পানির স্রোত
প্রবাদে আছে, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় এবং পানির স্রোত দুইটাই বয়ে চলে তার আপন গতিতে। প্রকৃতির কোনো পরিবর্তনই তাদের থামাতে পারে না। তেমনি ইঝান অনুজা দম্পতির জীবন থেকে কেটে গিয়েছে ছয়টি মাস। সময়ের সাথে ব্যস্ততা বেড়েছে ইঝানের জীবনে। সে এখন 23 তাগড়া যুবক, পুষ্ট শরীর। পড়াশোনার পাশাপাশি বাবার ব্যবসায়ের হালও কিছুটা ধরেছে। এমনিতেই সে পড়াশোনা শেষে বাবার ব্যবসায় দেখাশোনা করত, কিন্তু দায়িত্ব যখন ক্যারিয়ার গড়ার আগেই ঘাড়ে এসে পড়েছে, তাই বেকার বসে না থেকে বাবার কাজে সাহায্য সহযোগিতা করছে। রমিজউদ্দিন অবশ্য নিষেধ করেছিলেন, কিন্তু ইঝান তার সিদ্ধান্তে অনড়। সে বাবার ছেলের তার পয়সা খেতেই পারে, কিন্তু স্ত্রীর সহ তো নয়। নিজের উপার্জিত অর্থে প্রিয়সীর জন্য কিছু কেনার আনন্দ দুনিয়াতে আর খুঁজে পাওয়া যায় না। অনুজাও এগিয়ে চলেছে সময়ের তালে। সে এখন ষোড়শী কিশোরী থেকে 17তে গিয়ে থেকেছে। মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে পা দিয়েছে উচ্চ মাধ্যমিকে। পড়াশোনা সংসার দুটোই সমান গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। ব্যস্ততা তার খুব কম নয়। স্বামী স্ত্রীর মাঝে ভাব ভালোবাসা যেমন আকাশ ছোঁয়া, তেমনিও ঝগড়াও কিছু কম হয় না। আজ তারিখ কাল ভাব। সম্পর্ক এখন আপনি থেকে তুমিতে গড়িয়েছে, কিন্তু গত রাতে হওয়া ঝগড়ার তীব্রতা খানিকটা বেশিই ছিল। ফলস্বরূপ অনুজা এখন মায়ের বাসায় অবস্থান করছে। ইঝান সন্ধ্যায় বাসায় ফিরে সারা বাসায় এক চক্কর দেওয়ার পরেও কোথাও অনুজা নামক মেয়েটির ছায়া দেখতে পেল না। বুঝতে অসুবিধা হলো না তার কিশোরী রেগে পিত্রালয়ে গিয়ে অবস্থান করেছে। অনুজা বাসায় নেই সে জেনেও চুপ রইল ইঝান। পাশে মা ঝগড়ার বিষয়ে কিছু জেনে যান। স্বামী স্ত্রীর মধ্যকার ছুট ঝামেলা নিজেদের মধ্যে রাখাটাই উত্তম মনে করে ইঝান। বাসায় ফাতিমা বেগম জামিলার বাসায় থাকলেও ইঝানের নিজেকে একেবারে একা নিঃসঙ্গ লাগছে। মনে হচ্ছে খুব মূল্যবান কিছুর অনুপস্থিত। জানার থাকলে তার ঘর মন দুটোই শূন্য মৃত্যুপ্রায়। মাগরিবের আজান শেষে মন খারাপ করে রুমে বসেছিল ইঝান। ফাতিমা বেগম চায়ের কাপ নিয়ে এলেন ছেলের রুমে। ছেলের মন খারাপে ঠোঁট এলিয়ে হাসলেন তিনি। একবেলা বউ নেই, ছেলের মুখ শুকিয়ে আমসত্ত্ব হয়ে গিয়েছে। ধূপের মধ্যে পড়ে নেয় আয়মান। নববধূর সন্নিকটে গিয়ে শুধায়, চমক কেমন লাগলো কিশোরী? লাজুক হাসি ইসরাত, কিন্তু মুখ ফুটে বলে। ইসরাতের হাত দুটো শক্ত করে ধরে আয়মান বলে, খুবই বাজে, খুব কষ্ট দিয়েছেন আমাকে। ভালো কিছু পেতে হলে এতটুকু কষ্ট তো করতেই হবে, তাই না? অবশেষে তুমি একমাত্র আমার হলে, আলহামদুলিল্লাহ। ইসরাত মৃদুস্বরে বলে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। এই যে বন্ধুরা, গল্প শেষ করে কমেন্ট না করে চলে যাচ্ছ, এইটা কিন্তু ঠিক না। তাড়াতাড়ি কমেন্ট করো। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, জলদি করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন মেম্বার হয়ে যাও প্লিজ।